গল্পের নাম এক আকাশ ভালোবাসি। রচনায় নিশাত জাহান নিশি। গল্পের দ্বিতীয় পর্ব। আমি মেরেছি সাকিব ভাইয়াকে। তাড়াতাড়ি একে তোমরা হসপিটাল নিয়ে যাও। মৃন্ময় ভাইয়া আর দোলা আপু পিছু ফিরে আমাদের দিকে তাকালো। দোলা আপুর চোখে আমি অসংখ্য রাগের ঝুলি দেখতে পাচ্ছি। মৃন্ময় ভাইয়া আমাকে দেখে মৃদু হেসে বলল, আরে চাঁদ, বাড়িতে ফিরেই যে তোকে দেখতে পাবো বুঝতে পারিনি। 3 বছর পর তোকে দেখলাম। আমি জানতাম তোকে আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। কজনুর যেভাবে তোকে খুঁজার জন্য উঠে পড়ে লেগেছিল। বেশ ভাল্লাগছে তোকে দেখে। এর মাঝেই মারু একটা ঢঙ্গি ভাব নিয়ে মৃন্ময় ভাইয়ার সামনে দাঁড়িয়ে ইনিয়ে বিনিয়ে বলল, ভাইয়া ভালো আছেন? আমি মারু। আই মিন মারুফা ইয়াসমিন মারু। আচমকাই সোহেলি আন্টি পিছন থেকে চেঁচিয়ে বলে উঠল, তোমরা মানুষ তো নাকি জালিম? আমার ছেলেটা এভাবে আধমরা অবস্থায় পড়ে আছে আর তোমরা কিনা একজন আরেকজনের হাল চাল জিজ্ঞেস করছো। প্লিজ আমার ছেলেটাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। প্লিজ। মৃন্ময় ভাইয়ার চোখে আমি মারুকে ঠেঙ্গানির দৃশ্য দেখছি। তবে মনে হচ্ছে এখনই মৃন্ময় ভাইয়া মারুকে কিছু বলবে না। কারণ সাকিব ভাইয়ার অবস্থা খারাপের দিকে যাচ্ছে। মৃন্ময় ভাইয়া মারুর দিকে চোখ মুখ লাল করে কিছুক্ষণ তাকিয়ে থেকে চটজলদি মারুর থেকে চোখ সরিয়ে দৌড়ে গিয়ে সাকিবকে কোলে করে সদর দরজা পেরিয়ে সোজা গাড়িতে উঠে পড়ল। নূর ভাইয়াকে কিছু জিজ্ঞেস করার সাহস নেই মৃন্ময় ভাইয়ার। কেননা নূর ভাইয়া খুব রাগী আর বদমেজাজি। তাই উনি কথা না বাড়িয়ে সাকিবকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সাথে দোলা আপু, সোহেলি আন্টি আর ফুফু মনিও চলে গেল। মারু মুখটা ফুলিয়ে দাঁড়িয়ে আছে। মৃন্ময় ভাইয়ার সাথে সেটিং করার আগেই মৃন্ময় ভাইয়া উবে গেল। সত্যি খুব খারাপ লাগছে ওর জন্য। জানি না কি হলো, আচমকাই আমার মাথাটা ঘুরে গেল। সাথে সাথেই নূর ভাইয়ার বুকে লুটিয়ে পড়লাম। এরপর আর কিচ্ছু মনে নেই আমার। চোখ খুলেই প্রথমে নূর ভাইয়ার মুখটা দেখলাম। আর নিজেকে আবিষ্কার করলাম তুলোর মতো তুলতুলে একটা বেডে। বেশ বুঝতে পারলাম নূর ভাইয়ার বেডে শুয়ে আছি আমি। পিটপিট চোখে আমি পুরো রুমটায় চোখ বুলাচ্ছি। রকমারি লাইটিং এর আবছা আলো দেখা যাচ্ছে রুমটায়। লাল, নীল, সবুজ, গোলাপি, সাদা। ভাল লাগছে বেশ। এই আবছা আলোতেই আমি রুমের প্রতিটা দেয়ালে দেয়ালে আমার বিভিন্ন স্টাইলের ছবি দেখতে পারছি। বেশিরভাগই ক্যান্ডিড। এ সব ছবি নূর ভাইয়ার তোলা। কোনো ছবিতে আমি চুল বাঁধছি, কোনো ছবিতে নখে নেইল পলিশ লাগাচ্ছি, কোনো ছবিতে হাতে মেহেদি পরছি, আর কোনো ছবিতে নূর ভাইয়াকে ভেঙচি কাটছি। কোনো ছবিতে মুখটাকে ফুলিয়ে রেখেছি। সারাক্ষণ নূর ভাইয়া এসবই করত। বেছে বেছে কেবল আমার ছবিই তুলত। আমিও মুচকি হেসে তাকিয়ে থাকতাম। মাঝে মাঝে দাঁত কেলিয়ে হাসতাম। নূর ভাইয়া ছবিগুলো তুলত আর বলত, ছবি মানে কয়েকটা আনন্দঘন মুহূর্তের স্মৃতি, চাঁদ পাখি। হয়তো কখনো আমরা এই ছবিগুলোর দিকে তাকিয়ে নিজেদের ফিকে হয়ে যাওয়া অতীতটাকে দুচোখ ভরে দেখতে পারব। মাঝে মাঝে ঠোঁটের কোণে এক চিলতে হাসিও ফুটে উঠবে। এই হাসিটাই হবে ফিকে হয়ে যাওয়া অতীতটাকে নতুন ভাবে প্রাণোচ্ছল করার হাসি। নূর ভাইয়ার কথাগুলো মিলে গেছে। ক্যান্ডিড ছবিগুলোর দিকে তাকিয়ে আমার অতীত মনে পড়ছে। নিজের অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি উকি দিয়েছে। শান্ত দৃষ্টিতে নূর ভাইয়ার দিকে তাকালাম।
সাদা শার্টে অতুলনীয় সুন্দর লাগছে নূর ভাইয়াকে। ঘোর লাগা দৃষ্টিতে নূর ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে। বুঝতে পারছি নূর ভাইয়া আপাতত বেসামাল হয়ে আছে। ফতাফত শোয়া থেকে উঠে বসলাম। বেডের চারিদিকে চোখ বুলিয়ে উড়োনাটা খুঁজছি, বাট উড়োনাটা কোথাও খুঁজে পাচ্ছি না। কই গেল মরার উড়না? প্রায় 5 মিনিট পর লক্ষ্য করলাম উড়োনাটা নূর ভাইয়ার হাতে। উড়না হাতে নিয়ে উনি মলিন হাসছে। উড়োনাটা আমার চোখের সামনে ধরে উনি মৃদু হেসে বলল, গুড ইভিনিং চাঁদ পাখি। ফতাফত উনার হাত থেকে উড়োনাটা ছিনিয়ে নিয়ে বুকে জড়িয়ে নিলাম। উনার বেসামাল চোখের দিকে তাকিয়ে নিজেকেই কেমন খাপছাড়া লাগছে। মুখটা নিচু করতে নিলেই নূর ভাইয়া আমার থুতনিতে ধরে আমার চোখের দিকে তাকিয়ে বলল, চাঁদ পাখি, এখনো কিন্তু আমি তোমার চোখে সেই ভালোবাসা দেখতে পাই, যে ভালোবাসায় আমি ডুবেছি অনেক আগে। ভালোবাসা লুকিয়ে রাখার জিনিস না। যত প্রকাশ করবে ততই এর বিশালতা বাড়বে, সম্পর্কের টান বাড়বে, মায়া বাড়বে। তুমি যতই আমার থেকে সমস্ত ভালোবাসা হিডেন করার চেষ্টা করো ততই আমার ভালোবাসায় তুমি আসক্তি হয়ে উঠবে। এই আসক্তি তুমি কোনো কিছুতেই কাটাতে পারবে না। ক্রমশ চক্রবৃদ্ধি হারে বাড়বে, যতক্ষণ পর্যন্ত না তুমি নিজ থেকে এসে আমার কাছে ধরা দিবে। অবশ্য তোমাকে ভালোবাসতে তোমার অনুমতি আমার লাগবে না। শুধু অনুভূতি হলেই হবে। অনুভূতিগুলোতে নতুন করে ভালোবাসা সঞ্চার করার দায়িত্ব আমার। এক দৃষ্টিতে তাকিয়ে আছি নূর ভাইয়ার চোখের দিকে। নূর ভাইয়ার বলা কথাগুলো শতভাগ সত্য। আমি এখনো আগের মতোই নূর ভাইয়াকে ভালোবাসি। আমিও নূর ভাইয়ার ভালোবাসায় ততটাই আসক্ত যতটা নূর ভাইয়া আমার প্রতি আসক্ত। এই ভালোবাসার খেলায় দুজনই খেলোয়াড়। তবে আমি মাঠে নামতে চাইছি না। নূর ভাইয়া আমার কপালে চুমো খেয়ে বলল, চাঁদ পাখি, তুমি টানা 5 ঘন্টা ঘুমিয়েছ। ওই সময় সেন্সলেস হয়ে গিয়েছিলে। সেন্স ফেরার পর আমার বুকে লম্বা এক ঘুম দিলে। ঘুমানোর কথা ছিল আমার, উল্টে তুমি ঘুমালে। আমি মলিন হেসে নূর ভাইয়ার দিকে তাকালাম। আচমকাই নূর ভাইয়া আমাকে কোলে তুলে নিল। খোলা জানালা দিয়ে চাঁদের আলো রুমটাতে উপচে পড়ছে। রাতের আকাশের বিভৎস আধারটা চাঁদের আলোয় মিয়ে গেছে। বুঝতে পারলাম অলরেডি সন্ধ্যা পেরিয়ে রাত হতে চলল। নূ ভাইয়া আমাকে কোলে তুলে ওয়াশরুমের দিকে যাচ্ছে আর বলছে, চাঁদ পাখি, দুজনই ফ্রেশ হয়ে কিচেনে যাব, রান্না করব। এরপর তুমি, আমি আর মারু মিলে ডিনার করব। আমি কিছুটা আশ্চর্য হয়ে বললাম, বাড়ির বাকিরা কোথায়? শুধু আমি, আপনি আর মারু। বাড়ির বাকিরা এখনো হসপিটালে। তবে একটু পরে আব্বু আর চাচু অফিস থেকে ফিরবে। আম্মু, মৃন্ময় ভাইয়া আর দোলা আপুও একটু পর চলে আসবে। তাই আমি ভাবছি আমরা দুজন মিলে সবার জন্য রান্না করে রাখি। ওরা এসে অন্তত একটু শান্তিতে খেতে পারবে। আমি কৌতূহলী দৃষ্টিতে নূর ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, মানে কি? কেউ এখনো হসপিটাল থেকে ফিরেনি? সাকিব ভাইয়া ভালো আছে তো? ভালো আছে সাকিব। শরীরের অনেক জায়গা বাজে ভাবে কেটে গেছে, থেতলেও গেছে। অনেকগুলো সেলাই করতে হয়েছে। ডক্টর বলেছে আজ রাতটা হসপিটালে থাকতে হবে। কাল সকালে রিলিজ করা হবে। এতটা বাজে ভাবে মারার কি খুব দরকার ছিল? উনি তো আপনার আপন চাচাতো ভাই হয়। নূর ভাইয়া হঠাৎ হাঁটা থামিয়ে দিল। আমার চোখের দিকে তাকিয়ে বলল, চাঁদ পাখি, মা বাবার পর তুমিই আমার কাছে অধিক প্রিয়। আপন চাচাতো ভাই তোমার আগে সামান্য পিঁপড়েও না। তোমাকে যে ছোট করবে তাকে আমি সাকিবের মতো ঠিক এভাবেই পিটাব। হিংস্র থেকে অধিক হিংস্র হব। তোমার এক ফোঁটা চোখের পানি আমার কাছে বিষাদের মতো। একদম সহ্য হয় না চাঁদ পাখি। একদম না।
তোমাকে ঠিক কতখানি ভালোবাসি তা শুধু উপরের ওই বিশাল আকাশটাই বলতে পারবে। কারণ আমার ভালোবাসার বিশালতা আকাশ সমান। জানি না কেন নূর ভাইয়াকে জড়িয়ে ধরতে খুব মন চাইল। দেরি না করে নূর ভাইয়াকে দুহাত দিয়ে জড়িয়ে ধরলাম। নূর ভাইয়া মুচকি হেসে আমাকে কোলে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। হালকা হালকা শীত পড়ছে। গায়ের লোমগুলো একটু পর পর দাঁড়িয়ে উঠছে। নূর ভাইয়া আমাকে কোল থেকে নামিয়ে ফ্লোরে দাঁড় করিয়ে দিল। সাথে সাথে আমার গাটা থরথর করে কেঁপে উঠল। দুহাত দিয়ে আমার কাঁধ দুটোতে খামচে ধরে আছি। ফ্লোরটা পানিতে ভেজা ভেজা হয়ে আছে। ঠান্ডা পানিটা পায়ে লাগাতে শরীরটা আগের তুলনায় অধিক শিরশিরিয়ে উঠল। দাঁতে দাঁতে ঘর্ষণ শুরু হয়ে গেল। আমার কাঁপাকাঁপি দেখে নূর ভাইয়া বেশ বুঝতে পেরেছে আমার ঠান্ডা লাগছে। দৌড়ে নূর ভাইয়া রুমে ঢুকে একটা পিঁড়ি জাতীয় কিছু একটা এনে আমাকে পিঁড়িটায় দাঁড় করিয়ে দিল। ঠান্ডাটা অনেক অংশে কমে গেল। নূর ভাইয়া মৃদু হেসে আমার দুই কাঁধে হাত রেখে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও চাঁদ পাখি। আমি কাবার্ড থেকে জ্যাকেট বের করছি। আমি এক ভ্রু উঁচু করে বললাম, এখানে তো আমার কোনো জ্যাকেট নেই নূর ভাইয়া। আমার তো আছে। আমার থাকা মানেই তো তোমার থাকা। নূর ভাইয়ার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বললাম, আজব, এখন কি আমাকে ছেলেদের জ্যাকেটও পরতে হবে? নূর ভাইয়া বাঁকা হেসে বলল, হুম, তুমি চাইলে চুড়িদার ছেড়ে আমার শার্ট প্যান্টও পরতে পারো। আমি কিছু মাইন্ড করব না। উল্টে খুশি হব। আমার শরীরের মিষ্টি স্মেলটা তোমার প্রতিটা শ্বাস নিঃশ্বাসে বিচরিত হবে। ভাবতেই কেমন খুশি খুশি লাগছে। নাকটা ফুলিয়ে নূর ভাইয়ার দিকে চোখ লাল করে তাকিয়ে আছি। নূর ভাইয়া হুহা করে হেসে বলল, জাস্ট 1 মিনিট ওয়েট চাঁদ পাখি। তুমি প্লিজ একটু খানি কষ্ট করে মুখটা এভাবেই রাখো। আমি এক্ষুনি আসছি। কথাগুলো বলেই নূর ভাইয়া আমাকে ছেড়ে রুমে চলে গেল। আমি সেইমভাবেই নাক ফুলিয়ে চোখ লাল করে দাঁড়িয়ে আছি। নূর ভাইয়ার কথার মাথা মুন্ডু কিছুই বুঝছি না। 1 মিনিট হওয়ার আগেই নূর ভাইয়া ঝড়ের গতিতে ওয়াশরুমে চলে এলো। হাতে উনার ফোন। ফোনের স্ক্রিন লক খুলে নূর ভাইয়া ক্যামেরা অপশনটা অন করে পর পর কয়েকটা চাপ দিয়ে আমার প্রায় অনেকগুলো ছবি তুলে নিল। আমি বেকুব হয়ে নূর ভাইয়ার দিকে তাকিয়ে আছি। নূর ভাইয়া খিলখিল করে হেসে আমার ফটোগুলো জুম করে দেখছে আর বলছে, চাঁদ পাখি, ইউ আর লুকিং সো কিউট। গাল দুটো ফুলে কেমন লাল লাল হয়ে আছে। নাকটা ফোলে ঢোল হয়ে আছে। ঠোঁট দুটো উল্টে আছে। একটা গালে টোল পড়ে আছে। চোখের কুচকুচে কালো মণিটা কেমন ঘোলা ঘোলা লাগছে। চোখের সাদা অংশের ভাসমান রগগুলো ফুলে আছে। ইস কি কিউট লাগছে। ইচ্ছে তো করছে খুব আদর করতে। কথাগুলো বলেই নূর ভাইয়া চোখ বন্ধ করে ফোনের স্ক্রিনে অজস্র চুমো খাচ্ছে। মানে বুঝলাম না, এই লোকটা কি পাগল? আমাকে চোখের সামনে রেখে ফোনের তোলা ছবিতে চুমো খাচ্ছে। 3 বছরে নিশ্চয়ই মাথার কোনো একটা রগ ছিঁড়ে গেছে। ইচ্ছে করছে মাথাটা ফাটিয়ে মাথার ছেঁড়া রগটা সুন্দর করে জুড়ে দিতে। তাহলে যদি লোকটার মাথায় একটু বোধ বুদ্ধি আসে। আর সহ্য হচ্ছে না এসব আদেখেতা। ছো মেরে নূর ভাইয়ার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বাথটাবে ছুঁড়ে মারলাম। আমাদের মতো ফোনের তো শাওয়ার নিতে মন চায় নাকি? তাই একটু শাওয়ার নেওয়ার সুযোগ করে দিলাম। নূর ভাইয়া মাথায় হাত দিয়ে দৌড়ে গিয়ে বাথটব থেকে ফোনটা হাতে নিয়ে চোখ লাল করে আমার দিকে তাকালো। ভয় চুপসে গেছি আমি। বুঝতে পারিনি নূর ভাইয়া এতটা রেগে যাবে। অনবরত শুকনো ঢোক গিলছি। নূর ভাইয়া তেরে এসে দাঁত কিরমির করে আমার দিকে তাকিয়ে বলল, কি করলে এটা চাঁদ পাখি? ডিরেক্টলি ফোনটা পানিতে ছুঁড়ে মারলে। ইউ নো হোয়াট, আমার এই ফোনটাতে তোমার কত হাজার হাজার ছবি আছে। এই ছবিগুলো আমার চোখের খোরাক, আমার মনের খোরাক। 3টে বছর আমি এভাবেই পার করেছি।
তোমার ছবিগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে। কথাগুলো বলেই নূর ভাইয়া ডান হাতটা উপরে তুলল আমাকে চড় মারার জন্য। আমি চোখে অজস্র জল নিয়ে ভয়ে চোখ জোড়া বন্ধ করে ফেললাম। প্রায় 1 মিনিট ধরে চোখ দুটো বন্ধ করে রেখেছি। চড় মারার কোনো আওয়াজই পেলাম না। গালে কোনো রকম ব্যথাও পেলাম না। পিটপিট করে চোখ খুললাম। নূর ভাইয়া বুকে 2 হাত গুজে বাঁকা হেসে আমার দিকে তাকিয়ে আছে। সম্পূর্ণ চোখ খোলার সাথে সাথেই গালে প্রচণ্ড ব্যথার অনুভূতি পেলাম। নূর ভাইয়া আমার গালে কামড় বসিয়ে দিয়েছে। আমি গালে হাত দিয়ে নাক মুখ কুঁচকে ব্যথায় কুকিয়ে উঠলাম। নূর ভাইয়া আমার গাল থেকে হাতটা সরিয়ে বাইটের জায়গাটায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল, এটাই তোমার শাস্তি চাঁদ পাখি। তোমার গায়ে আঘাত করার সাহস নেই আমার। কেবল তোমাকে আদর করার সাহস আছে আমার। তুমি সামান্য একটু ব্যথা পেলেই সেই ব্যথাটা আমার বুকে এসে লাগে। আমাকে এভাবে ভয় পাওয়ার কোনো কারণ নেই চাঁদ পাখি। অন্তত আমি তোমার সাথে কখনো হিংস্র হব না। বারবার থেমে যাব। কারণ ভালোবাসার মানুষটার ক্ষেত্রে হিংস্রতা মানায় না। কথাগুলো বলেই নূর ভাইয়া বাইটের জায়গাটায় কয়েকটা চুমো খেল। এরপর আমার দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে বলে উঠল, চাঁদ পাখি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। খিদেও পেটের ভিতর ইঁদুর জাম্পিং করছে। আমি জ্যাকেট বের করে রাখছি। তুমি কুইকলি চলে এসো। নূর ভাইয়া আর দেরি করল না। ওয়াশরুম থেকে বের হয়ে রুমে চলে গেল। আমি গাল ফুলিয়ে ট্যাপ ছেড়ে যেই না পানিতে হাত দিলাম অমনি এক লাফ দিয়ে জোরে চেঁচিয়ে উঠলাম। ঠান্ডায় হাত কাটা যাচ্ছে। মনে হচ্ছে ফ্রিজের লাইনের সাথে টাঙ্কির লাইনটা কানেক্ট করা আছে, তাই পানিগুলো বরফ হয়ে আছে। নূর ভাইয়া আমার চিল্লানির আওয়াজ শুনে হুড়মুড়িয়ে ওয়াশরুমে ঢুকে গিজার অন করে দিল। আহা, ট্যাপ থেকে এখন গরম পানি বের হচ্ছে। আরাম পেয়ে পানি নিয়ে এক প্রকার ছুরাছুরি করছি আমি। নূর ভাইয়া ওয়াশরুমের দরজায় ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে আমার কাণ্ড দেখছে। পানির ছুরাছুরির এক পর্যায়ে আমি পুরো কাক ভেজা হয়ে গেলাম। নূর ভাইয়া এবার কিছুটা ধমকের স্বরে আমার দিকে তাকিয়ে বলল, প্লিজ স্টপ চাঁদ পাখি। পুরো শরীর ভিজে যাচ্ছে তোমার। ঠান্ডা লেগে যাবে। এমনিতেই অনেক শীত পড়ছে। আমি খিলখিল করে হেসে নূর ভাইয়ার গায়ে পানি ছিটকাচ্ছি আর বলছি, আমি কেন একা ভিজব নূর ভাইয়া? তুমিও একটু ভিজো। তাছাড়া তুমি থাকতে ঠান্ডা আমায় ছুঁতেও পারবে না। নূর ভাইয়া শার্ট ঝাড়ছে আর বলছে, দাঁড়াও দেখাচ্ছি মজা। নূর ভাইয়া তেরে এসে আমাকে ঝাপটে ধরল। দুজনই কাক ভেজা হয়ে আছি। নূর ভাইয়া খুব জোরে আমার কান মলে বলল, হুম, এবার ভিজিয়ে দেখাও। দেখি তোমার কত সাহস। আমি নাক মুখ কুঁচকে কানে হাত দিয়ে বললাম, প্লিজ নূর ভাইয়া ছাড়ো। ব্যথা পাচ্ছি তো। এর মাঝেই নিচ থেকে মারুর চিল্লানির আওয়াজ শুনতে পেলাম। নূর ভাইয়া আমার কান ছেড়ে আমার হাত ধরে ওয়াশরুম থেকে বের হয়ে দৌড়ে নিচ তলায় গেল। সদর দরজার কাছে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। উনার সাথেই বকর বকর করছে মারু। কি নিয়ে বকর বকর করছে সঠিক বুঝতে পারছি না। আরেকটু কাছে গেলাম দুজন। মারু চিল্লিয়ে লোকটাকে বলছে, ফাও একটা দোকান দিয়া বসে আছেন মিয়া। মাটি কাটলেই তো পারেন। দোকানদার হয়ে জোর খাটিয়ে পাওনাদারের কাছ থেকে বাকি টাকা আদায় করতে পারছেন না। আপনার জায়গায় আমি হলে তো ঘাড়ে চেপে বসে বাকি টাকা আদায় করে ছাড়তাম। লোকটা তেজি কণ্ঠে বলছে, মৃন্ময় ভাই কইছে আপনারে নাকি উনি চিনে না, তাই উনি বিলও পরিশোধ করতে পারব না। কইছে আপনার থেকে বাকি টাকা আদায় করতাম। আমি অত শত বুঝি না বাপু। আপনি তাড়াতাড়ি আমার চায়ের বিল পরিশোধ কইরা দেন। মারু গালে হাত দিয়ে কিছু একটা ভেবে বলল, ভাই আপনি একটু দাঁড়ান। আমি এক্ষুনি আপনার বিল পরিশোধ করে দিচ্ছি। কথাগুলো বলেই মারু আমাকে আর নূর ভাইয়াকে ক্রস করে সিঁড়ি বেয়ে সোজা উপরে উঠে গেল।
নূর ভাইয়া আর আমি বেকুব হয়ে দাঁড়িয়ে আছি। নূর ভাইয়া আমার হাতটা ছেড়ে সদর দরজার কাছে গিয়ে দোকানিকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার খায়ের ভাই, আপনি এত রেগে আছেন কেন? কি হয়েছে আমাকে প্লিজ একটু ক্লিয়ারলি বলুন। দোকানি ফরফর করে নূর ভাইয়াকে ফার্স্ট টু লাস্ট খুলে বলল। নূর ভাইয়া পেটে হাত দিয়ে হুহা করে হাসি জুড়ে দিল। আমারও খুব হাসি পাচ্ছে। মারু আসলেই পারে। সাথে মৃন্ময় ভাইয়াও। কত 10 টাকা এমনি হাত থেকে ফসকে পড়ে যায়। দোকানিকে 10 টাকা দিয়ে দিলে কি হতো? আসলে দুজনই সেম। মিলবে ভালো। নূর ভাইয়া হাসি থামিয়ে প্যান্টের পকেট থেকে 10 টাকা বের করে যেই না দোকানির হাতে গুজতে যাবে অমনি পিছন থেকে মারু চেঁচিয়ে বলল, দাঁড়ান নূর ভাইয়া, আপনি কেন বিল দিচ্ছেন? হুম, আপনার ভাবি থাকতে আপনাকে কোনো বিল দিতে হবে না। ওকে। তাছাড়া আমার জামাইয়ের এত ভুরি ভুরি টাকা কে খাবে শুনি? কথাগুলো বলেই মারু নূর ভাইয়াকে ক্রস করে দোকানির হাতে 50 টাকার আস্ত একটা নোট ধরিয়ে দিয়ে বলল, ধরুন ভাইয়া, আপনার বিল। পুরোটাই আপনি রেখে দিন। আমার জামাই কিচ্ছু মনে করবে না। আপনি এবার আসতে পারেন কেমন? দোকানি ক্লোজ আপ হাসি দিয়ে বলল, সত্যি আফা, পুরা টাকাই আমি রাইখা দিমু। মারু 2 হাত ঝেড়ে বলল, হুম ভাই সত্যি, রাইখা দেন। দোকানি আর দাঁড়ালো না। দৌড়ে বাড়ির দরজা থেকে ইউ-টার্ন নিয়ে বাড়ির বাইরে চলে গেল। আমি তারে গিয়ে মারুকে টেনে আমার মুখোমুখি দাঁড় করিয়ে বললাম, তোর জামাইয়ের টাকা মানে? তোর জামাই এলো কোত্থেকে? আর কোত্থেকেই বা নোটটা নিয়ে এলি? মারু দাঁত বের করে হেসে বলল, মৃন্ময়ের ডেস্কের ফার্স্ট ড্রয়ার থেকে হাতিয়ে নোটটা বের করেছি। ওর পুরো রুম আমার ঘাটা হয়ে গেছে। রুমের প্রতিটা চিপাচাপা বেশ ভালো করে হাতিয়ে নিয়েছি। আলমারি, কাবার্ড কোনো জায়গাতেই কোনো ধ্বংস মেয়ের ছবি পাইনি। তার মানে আমার লাইন ক্লিয়ার। নিশ্চিন্তে ওর সাথে সেটিং করতে পারব। নূর ভাইয়া আর আমি মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছি। মারু আমাদের ক্রস করে ফ্রিজ থেকে আপেল বের করে ড্রয়িং রুমের সোফায় বসে আপেল চিবুচ্ছে। আমি দৌড়ে মারুর পাশে বসলাম। মারু ডোন্ট কেয়ার ভাব নিয়ে টিভির স্ক্রিনে তাকিয়ে আছে। আমি মারুর মাথায় গাড্ডা মেরে দাঁত কিরমির করে বললাম, আর ইউ ক্রেজি মারু? জানিস তুই কতটা অনর্থ করেছিস? মৃন্ময় ভাইয়া সাংঘাতিক রাগী। তোকে বাড়ির পিছনের শিমুল ফুলের গাছে বেঁধে বেধড়ক পিটাবে। তোর আর রক্ষে নেই। মারু আমার দিকে তাকিয়ে মুখটা বেঁকিয়ে বলল, আহা সে আমাকে পিটাবে আর আমি ললিপপ চুষব? সাহস আছে নাকি আমার গায়ে হাত তোলার? এর আগেই আমি ওকে নিজের বশে করে ফেলব। তুই তো এই মারুকে খুব ভালো করেই চিনিস রে চাদু। কথাগুলো বলেই মারু আবারও টিভির স্ক্রিনে মনোযোগ দিল। আমি ওকে বুঝানোর আশা ছেড়ে দিয়ে সোজা কিচেনে চলে গেলাম। নূর ভাইয়া পিছন থেকে চেঁচিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, চাঁদ পাখি, সবজি আমি কাটব। প্লিজ তুমি ছুরিতে হাত দিও না। আমি জাস্ট 2 মিনিটের মধ্যে আসছি। নূর ভাইয়া আর দাঁড়ালো না। দৌড়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে ঢুকে গেল। আমি উনার যাওয়ার পথে তাকিয়ে আছি। 2 মিনিটে উনি কি এমন কাজ করে আসবে তাই ভাবার চেষ্টা করছি। ধারালো ছুরিটা হাতে নিয়ে ও হাত থেকে রেখে দিলাম। 3 বছর আগের কথা মনে পড়ে গেল। একদিন সন্ধ্যায় ডিম ভাজার জন্য পেঁয়াজ কুচি করছিলাম। ওই দিন সন্ধ্যায় নূর ভাইয়া বাড়িতে ছিল। আমি ছুরি দিয়ে পেঁয়াজ কাটছিলাম, সাথে কাঁচা মরিচও ছিল। আচমকাই ছুরি এসে ডান হাতের তর্জনী আঙ্গুলে লেগে গেল। অনেকটা জায়গায় কেটে যায়। আমি আবার চোখের সামনে রক্ত দেখতে পারি না। মাথাটা কেমন ঘুরে আসে। ওই দিনও তাই হলো। মাথা ঘুরিয়ে ধপাস করে ফ্লোরে ছিটকে পড়ি।
নূর ভাইয়া ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। কিছু একটা পড়ার আওয়াজ পেয়ে নূর ভাইয়া কিচেনে ছুটে এলো। এসেই দেখে আমি সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে আছি। সাথে হাত থেকে ও রক্ত পড়ছে। নূর ভাইয়া সাংঘাতিক ভয় পেয়ে আমাকে কোলে তুলে সোফায় শুইয়ে হাতে ব্যান্ডেজ করে দেয়, স্যাভলন লাগিয়ে। এরপর আমার চোখে মুখে পানি ছিটিয়ে আমার হুঁশ ফেরায়। রাগ করে টানা 2 দিন নূর ভাইয়া আমার সাথে কথা বলেনি। আমার দিকে ফিরে ও তাকায়নি। কারণ আমি উনার কথা শুনিনি। উনি আমাকে বারণ করেছিল কাটাকুটি না করতে, ছুরি না ধরতে। আমি শুনিনি উনার বারণ। তাই উনিও বিপুল পরিমাণ রাগ নিয়ে আমার সাথে 2 দিন কথা বলেনি। 2 দিন পর নিজে থেকেই আমার সাথে কথা বলেছিল। তবে ওই 2 দিনে রোজ রাতে গিয়ে নূর ভাইয়া লুকিয়ে লুকিয়ে আমার রুমে ঢুকে আমার কপালে চুমু খেয়ে আসত। ভাবতো আমি বুঝব না, গভীর তন্দ্রায় আছি। আদৌ কিন্তু না। আমি ঘুমোতাম না। ঘুমোনোর ভান ধরতাম। নূর ভাইয়ার ভালোবাসায় আমি কখনো রাগ জেদ খুঁজে পাইনি। পেয়েছি খানিক অভিমান। তাও লোক দেখানো। আড়ালে কিন্তু অভিমানটাও ছিল ধোঁয়াশা। পেছনে ফেলে আসা স্মৃতিগুলো খুব মধুর হয়। সুখেরও হয়। তবে আমার বর্তমানটাও মধুর, সুখময়। নূর ভাইয়া যত যুগ আমার পাশে থাকবে তত যুগ আমি সুখে, শান্তিতে থাকতে পারব। নিশ্চিন্তে শ্বাস নিতে পারব। যেদিন শ্বাস থমকে যাবে ওই দিন নিজেকে পুরোপুরি অন্ধকারে সঁপে দিব। নূরের আলো তখন আমার পিছু ছাড়বে। এর মাঝেই নূর ভাইয়া হম্বি তম্বি হয়ে কিচেন রুমে ছুটে এলো। হাতে উনার জ্যাকেট। বিরক্ত লাগছে খুব। এই জ্যাকেট আনার জন্যই কি উনি উপরে গিয়েছিল? উনার মনের ভাবটা যদি আগে থেকেই জানা থাকতো তবে কখনো উনাকে উপরে যেতে দিতাম না। জোর করে আমাকে জ্যাকেটটা পরিয়ে দিল। নিজের কাছে নিজেকেই বিশ্রী লাগছে। এখন আমার ওজন মেবি 2 কেজি বেড়ে গেছে। এত ওজন নিয়ে আমি খুন্তি নাড়ব কি করে? মুখটা ভার করে সাইডে দাঁড়িয়ে আছি। নূর ভাইয়া ফ্রিজ থেকে মাটন বের করল, সাথে বড় রুই মাছ। পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে নূর ভাইয়া চিকেনগুলোতে লবণ হলুদ মেখে তেলে ছেড়ে দিল। গাজর পিচ পিচ করে কেটে নূর ভাইয়া আমার মুখে পুরে দিচ্ছে আর বলছে, চাঁদ পাখি, তোমাকে কিছু করতে হবে না। তুমি জাস্ট দেখো আর গাজর খাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে গাজর চিবুচ্ছি আর নূর ভাইয়ার রান্না দেখছি। বেশ ভালোই রাঁধতে পারে নূর ভাইয়া। পড়ালেখা করতে যখন দেশের বাইরে গিয়েছিল তখন উনি নিজের খাবার নিজেই রান্না করে খেত। একটু আধটু রাঁধতে রাঁধতে প্রায় অনেকটাই শিখে গেছে। প্রায় 1 ঘন্টা পর নূর ভাইয়ার সম্পূর্ণ রান্না শেষ হল। এর মাঝেই বাড়ির গার্ডেনে গাড়ির হর্নের আওয়াজ হল। বুঝতে পারলাম বাড়ির বাকিরা ফিরে এসেছে। আমি কিচেন রুম থেকে দৌড়ে গেলাম সদর দরজার দিকে, দরজা খোলার জন্য। এর আগেই মারু দন্ত হয়ে সোফা থেকে উঠে দৌড়ে গিয়ে আমার সামনে দাঁড়াল। মারু বাঁকা হেসে বলল, চাঁদু বেইবি, তুমি এখানেই দাঁড়াও। আমি মৃন্ময়কে ওয়েলকাম করে আসি। কথাগুলো বলেই মারু চুলটা ভালো করে সেট করে দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। মৃন্ময় ভাইয়া নিচের তাকিয়ে ফোনে কিছু একটা করছে। সামনের দিকে না তাকিয়ে মৃন্ময় ভাইয়া মারুকে ক্রস করে যেই না ড্রয়িং রুমে পা রাখতে যাবে, অমনি মারু মৃন্ময় ভাইয়াকে এক পা দিয়ে ল্যাং মেরে ফেলে দিতে নিলেই মারু ফের নিজেই ওর দুহাত দিয়ে মৃন্ময় ভাইয়াকে বাঁচিয়ে নিল। মৃন্ময় ভাইয়া অস্থির দৃষ্টিতে মারুর দিকে তাকিয়ে আছে। মারু পিটপিট করে চোখ মেলে মৃন্ময় ভাইয়ার দিকে তাকিয়ে বলল, এমা, আমি না ধরলে তো আপনি এখনই পড়ে যেতেন। পুষ্টি জাতীয় খাবার দাবার খান না নাকি? শরীরে তো একদমই শক্তি নেই। মৃন্ময় ভাইয়া মারুর থেকে নিজেকে ছাড়িয়ে চোখ লাল করে মারুর দিকে আঙ্গুল তুলে বলল, হাউ ডেয়ার ইউ! আপনার সাহস হয় কিভাবে আমাকে ল্যাং মারার?
নিজেই আমাকে ফেলে দেওয়ার ব্যবস্থা করলেন, আবার নিজেই আমাকে বাঁচালেন। আপনার আসল মোটিভটা কি বলুন তো? তাছাড়া আপনি কে? দুপুর থেকেই দেখছি আমাদের বাড়িতে ঘুরঘুর করছেন। চা দোকানে আমার জন্য বাকি ওটুকে এসেছেন। হু আর ইউ ম্যান? হু আর ইউ? মৃন্ময় ভাইয়া রাগে ফুঁসছে। চোখ দুটো রাগে লাল হয়ে গেছে। ভয়ে আমি ঢকঢক করে কাঁপছি। মারুর চোখে মুখে কোনো ভয় দেখছি না। উল্টো ওর পুরো মুখে ভুবন ভুলানো হাসি লেগে আছে। আচমকাই মারু মৃন্ময় ভাইয়ার গাল দুটো টেনে আহ্লাদি কণ্ঠে বলল, হাউ সুইট! রাগলে তো আপনাকে দারুণ লাগে। ঠিক পুচকি একটা বাবুর মতো। আপনার গালগুলো খুব সফট সফট। কেবল টেনে দিতে মন চায়। মৃন্ময় ভাইয়া রাগ ভুলে বেকুব হয়ে দাঁড়িয়ে আছে। প্রায় 2 মিনিট পর মৃন্ময় ভাইয়া আমাকে উদ্দেশ্য করে জোরে চেঁচিয়ে বলল, চাঁদ, এই মেয়েকে আমার চোখের সামনে থেকে সরা বলছি। আমি জাস্ট নিতে পারছি না। ভীষণ বিরক্ত লাগছে আমার। রাগের বশে কখন মাথা ফাটিয়ে দেই বলা যায় না। আমি দৌড়ে গেলাম মারুর কাছে। মারু এখনো খিলখিল হেসে মৃন্ময় ভাইয়ার গাল টানছে। আমি কিছুতেই একে টেনে মৃন্ময় ভাইয়ার কাছ থেকে সরাতে পারছি না। এক পর্যায়ে মৃন্ময় ভাইয়া রেগে আগুন হয়ে মারুর হাতে বসিয়ে দিল এক কামড়। মারু তাড়াতাড়ি করে মৃন্ময় ভাইয়ার গাল থেকে হাত দুটো সরিয়ে নিল। হাতটাতে মৃন্ময় ভাইয়ার 3 দাঁতের দাগ পড়ে গেছে। মৃন্ময় ভাইয়া জোরে চেঁচিয়ে বলল, সি ইজ টোটালি সাইকো। এই সাইকো মেয়েটা আমাদের বাড়িতে কি করছে চাঁদ? আমি কয়েকটা শুকনো ঢোক গিলে বললাম, মৃন্ময় ভাইয়া, এ আমার বেস্ট ফ্রেন্ড মারু। আমার সাথে এসেছে এই বাড়িতে। কয়েকদিন থেকেই চলে যাবে। এর মাঝেই মারু চেঁচিয়ে বলে উঠল, ইয়েস, লাভ বাইট। মৃন্ময় আমাকে লাভ বাইট দিয়েছে। আস্তে আস্তে আমার ঠোঁটে চুমোও খাবে। এরপর শুরু হবে ভালোবাসা বাসি, কাছে আসা আসি। চাদুরে, তোর বেস্টু শীঘ্রই তোর যা হবে। নূর ভাইয়া আমাদের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। মৃন্ময় ভাইয়া কপাল চাপড়াতে চাপড়াতে সোজা সিঁড়ি বেয়ে নিজের রুমে ঢুকে ঠাস করে রুমের দরজাটা বন্ধ করে দিল। মসিউর মৃন্ময় ভাইয়া এখন রুমে ঢুকে জিনিসপত্র ছুড়াছুড়ি করছে। রাগে মাথার চুল টানছে। আমার ফ্রেন্ড বলে মারু এই যাত্রায় বেঁচে গেল। না হয় ব্যাপারটা সাংঘাতিক পর্যায়ে যেত। মারু বাইটের দাগটাতে হাত বুলাচ্ছে আর দাঁত কেলিয়ে হাসছে। নূর ভাইয়া জোরে জোরে করতালি দিয়ে মারুর মুখোমুখি দাঁড়িয়ে বলল, বাহ শালি সাহেবা বাহ! প্রথম দিনেই ছক্কা মেরে দিলেন। মারু লজ্জামাখা হাসি দিয়ে মাথা নাড়াল। দোলা আপু আর ফুফু মনি হনহনিয়ে ড্রয়িং রুমে ঢুকল। দুজনই আমার মুখোমুখি দাঁড়িয়ে চোখ রাঙিয়ে বলল, শুধুমাত্র তোর জন্য সাকিবের আজ এই অবস্থা হল। ছেলেটা আধমরা হয়ে বেডে শুয়ে আছে। কি খারাপটাই না লাগছে আমাদের। আমি মাথাটা নিচু করে রেখেছি। নূর ভাইয়া তেরে এসে ফুফুমনি আর দোলা আপুকে উদ্দেশ্য করে বলল, আম্মু, আপু শুনো। তোমরা যা বলার আমাকে বলো। কোজ আমি সাকিব ভাইয়াকে মেরেছি। চাঁদ পাখি আমাকে শিখিয়ে দেয়নি সাকিব ভাইয়াকে মারার জন্য। তাছাড়া সাকিব যে অপকর্ম করেছে এর ফলই হলো কেলানি। এবার অন্তত চরিত্রটা একটু ঠিক হবে। কথাগুলো একটানা বলেই নূর ভাইয়া সবাইকে উদ্দেশ্য করে বলল, যা হওয়ার হয়ে গেছে। প্লিজ তোমরা খাবে চলো। এসব ভেবে আর কাজ নেই। নূর ভাইয়া একে একে সবাইকে টেনে ডাইনিং টেবিলে বসিয়ে দিল। ফুফুমণি আর দোলা আপু ভ্রুকুচকে মারুর দিকে তাকিয়ে আছে। মারু মুখটা বাঁকা করে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। ফুফুমণি আর দোলা আপু এতক্ষণে মারুকে খেয়াল করেছে। দোলা আপু মারুর দিকে আঙ্গুল তুলে বলল, হু ইজ সিনুর? উনাকে তো চিনলাম না। নূর ভাইয়া কিছু বলার আগেই আমি বলে উঠলাম,
দোলা আপু, সি ইজ মাই বেস্ট ফ্রেন্ড মারু। আমার সাথে কয়েকটা দিন থাকতে এসেছে। দোলা আপু মুখটা বাঁকা করে বলল, ও হাই সি। খুব ভালো, খুব ভালো। আরও একজন বেস্ট ফ্রেন্ড থাকলে নিয়ে আসতে পারিস। আমরা মাইন্ড করব না। আমাদের অঢেল টাকা পয়সা। সারা জীবন এদের ফ্রিতে খাওয়ালেও কমবে না। প্রচণ্ড রাগ উঠে গেল আমার, কিন্তু কিছু বলছি না। নূর ভাইয়ার মুখের দিকে তাকিয়ে আছি। মারু চোখ মুখ লাল করে কিছু বলতে নিলেই আমি ওর হাত ধরে থামিয়ে দেই। আমি এখনই চাইছি না কারো মুখোমুখি হতে। কোমর বেঁধে নামতে চাই আমি। অনেকগুলো সত্য আমাকে খুঁজে বের করতে হবে। যথেষ্ট প্রমাণ লাগবে। এর জন্য আমাকে আপাতত মুখ বুজে সব সহ্য করে নিতে হবে। মারু মাথাটা নিচু করে রেখেছে। বুঝতে পারলাম ওর ব্যাপারটা খুব খারাপ লেগেছে। নূর ভাইয়া তাচ্ছিল্যের হাসি দিয়ে দোলা আপুকে উদ্দেশ্য করে বলল, আপু, তোর ওই ছোট মনটা এখনো প্রশস্ত হলো না। সবসময় সংকীর্ণই থাকবে। অ্যাকচুয়ালি তুই জানিসই না কিভাবে কার সাথে কথা বলতে হয়। নিজেকে পাল্টা, এখনো সময় আছে। শ্বশুর বাড়ি গিয়ে অন্তত শ্বশুর শাশুড়ির সাথে মানিয়ে গুছিয়ে চলতে পারবি। না হয় দিনের মধ্যে 1000টা নালিশ আসবে এই বাড়িতে। শুধু পড়ালেখার দাগ থাকলেই তুই শিক্ষিত না, সৌজন্যতার দাগও থাকতে হয়। তবেই তুই শিক্ষিত। দোলা আপু চোখ মুখ লাল করে নূর ভাইয়াকে কিছু বলতে নিলেই ফুফুমনি দোলা আপুকে হাত দিয়ে থামিয়ে মারুর দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, বাহচাঁদের বেস্ট ফ্রেন্ড তো দেখতে ভারী মিষ্টি। মারুমা, এখানে এসো। আমার পাশে বসো। ডিনার করবে। ফুফুমনির আচরণ আমার মোটেও সুবিধের লাগছে না। মারু আমার চোখের দিকে তাকিয়ে আছে। হয়তো আমার সম্মতি চাইছে। আমি মিষ্টি হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। মারু মলিন হেসে ফুফুমনির পাশের চেয়ারটায় বসে পড়ল। নূর ভাইয়া আমার হাত ধরে মারুর পাশের চেয়ারে বসিয়ে দিল। নূর ভাইয়া আমার পাশের চেয়ারে বসে আমার প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। পর পর সবাইকে খাবার বেড়ে দিল। রুই মাছের বড় পিসটা নূর ভাইয়া আমার প্লেটে বেড়ে দিল। দোলা আপু আর ফুফুমনির ব্যাপারটা ভালো লাগেনি। উনার রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছি। আমি মাথাটা নিচু করে ফেললাম। সবাই নিজেদের মতো প্লেটে খাবার নিচ্ছে। মারু বার উকি চুকি মেরে মৃন্ময় ভাইয়ার রুমের দরজার দিকে তাকাচ্ছে। বেশ বুঝতে পারছি মারু মৃন্ময় ভাইয়াকে খুঁজছে। নূর ভাইয়া মাছের কাঁটা বেছে আমার প্লেটের চারপাশে জড়ো করছে। মাছের কাঁটা বেছে খেতে আমার খুব বিরক্ত লাগে। বরাবরই আমি অলস। ইনিয়ে বিনিয়ে মাছের কাঁটা বেছে খাবার খাওয়া আমার পক্ষে সম্ভব না। বাড়ির গার্ডেনে আবারও গাড়ির হর্ন বাজল। নূর ভাইয়া ডাইনিং টেবিল থেকে উঠে সদর দরজাটা খুলে দিল। নূর ভাইয়ার আব্বু আর সাকিব ভাইয়ার আব্বু নূর ভাইয়াকে ক্রস করে ড্রয়িং রুমে ঢুকল। দুজনই চোখ লাল করে নূর ভাইয়ার দিকে তাকিয়ে আছে। সানোয়ার আঙ্কেল মানে নূর ভাইয়ার আব্বু নূর ভাইয়াকে উদ্দেশ্য করে জোরে চেঁচিয়ে বলল, এটা তুমি কি করলে নূর? নিজের আপন চাচাতো ভাইকে এতটা নির্মমভাবে পিটালে? বিবেকে বাঁধেনি তোমার? নূর ভাইয়া মাথাটা নিচু করে রেখেছে। সাকিব ভাইয়ার আব্বু মানে রেজাউল আঙ্কেল গলার টাই টানছে আর কড়া কণ্ঠে সানোয়ার আঙ্কেলকে উদ্দেশ্য করে বলছে, ভাইয়া, এভাবে চলতে থাকলে কিন্তু আমি বাধ্য হব বাড়ি ছেড়ে চলে যেতে। যেখানে আমার ছেলে, বউ, মেয়ে সেফ না, সেখানে আমার পক্ষে থাকা একদম সম্ভব না। নিচের দিকে তাকিয়ে কাঁদছি আমি। আমার জন্য ওদের ফ্যামিলিতে ভাঙন ধরছে। মারু অশ্রুসিক্ত নয়নে আমার দিকে তাকিয়ে আছে। ফুফুমনি আমার দোলা আপু শকুন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। নূর ভাইয়া গলাটা ঝাঁকিয়ে রেজাউল আঙ্কেলকে উদ্দেশ্য করে বলল, চাচ্চু, আমি মানছি আমি অন্যায় করেছি। বড় ভাইয়ার গায়ে হাত তোলা আমার উচিত হয়নি, তবে অন্যায়কারীকেও প্রশ্রয় দেওয়া আমি শিখিনি।
সাকিব ভাইয়া অন্যায় করেছে। উনি চাঁদ পাখির সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করেছিল। এসব সইতে না পেরে চাঁদ পাখি বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিল। সাকিব ভাইয়াকে এই শিক্ষাটা দেওয়া খুব জরুরি ছিল চাচ্চু। না হয় ভবিষ্যতেও এই ভুলটা সাকিব ভাইয়া বারবার রিপিট করত। এতে অবশ্য আমাদের ফ্যামিলির মান সম্মান নিয়েই টানাটানি হতো। সো আমি যেটা করেছি ভালোই করেছি। রেজাউল আঙ্কেল নূর ভাইয়াকে উদ্দেশ্য করে জোরে চেঁচিয়ে বলল, একটা বাইরের মেয়ের জন্য তুমি আমার ছেলের গায়ে হাত তুললে? কি এমন আছে এই মেয়ের মধ্যে যার জন্য তুমি আমার মেয়ে সানায়াকে বিয়ে করতে রাজি হচ্ছ না? আমার মেয়েটা কিন্তু তোমার জন্য প্রচণ্ড পাগল নূর। সুতরাং এখনও সময় আছে নূর তোমার কাছে। চাঁদকে ছেড়ে সানায়ার প্রপোজালে রাজি হয়ে যাও, এতে তোমারই ভালো হবে। হেসকে তুলে কেঁদে উঠলাম আমি কথাটা শুনে। 3 বছরে তাহলে এসবই চলছিল তাদের মাঝে? নিজের চাচাতো বোনকে বিয়ে করার ধুম চলছিল না? সানায়া আপু তাহলে সত্যি সত্যি নূর ভাইয়াকে ভালোবাসে? বুকের ভিতরটা কেমন যেন জ্বলে জ্বলে উঠছে আমার। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সব কষ্ট মেনে নেওয়া যায়, কিন্তু ভালোবাসার মানুষটাকে অন্য কারো সাথে মেনে নেওয়া যায় না। আমার কান দুটো আগুনের ফুলকির মতো গরম হয়ে আছে। কান দুটো এই অপ্রিয় সত্যটা মানতে পারছে না। ফুপুমণি আর দোলা আপু আমার দিকে তাকিয়ে মজা নিচ্ছে। দুজনই মনে মনে পৈশাসিক হাসিতে মেতে উঠেছেন। মনে হচ্ছে ওরা বসে বসে কোনো কমেডি ফিল্ম দেখছে। আজ করতে পারছি বিষয়টা আমি। মারু চোখের জল অলরেডি ছেড়ে দিয়েছে। নূর ভাইয়া নিজেকে শান্ত রাখার যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু হয়ে উঠছে না। নিজের মনের সাথে না পেরে নূর ভাইয়া রেজাউল আঙ্কেলের উদ্দেশ্যে বলতে লাগলো, চাচ্চু, চাঁদ পাখি কোনো বাইরের মেয়ে না। চাঁদ পাখি আমার মামাতো বোন প্লাস আমার ভালোবাসা। সানায়া আমার আপন চাচাতো বোন। সানায়ের দিকে আমি সবসময় বোনের দৃষ্টিতেই তাকিয়েছি, এর বাইরে আর কিছু না। সানায়াকে আমি এই ব্যাপারে অনেকবার বুঝিয়েছি। এর পরেও যদি সানায়া না বোঝে, এতে আমার কিছুই করার নেই চাচ্চু। তোমাকে আমি ওয়ার্ন করছি চাচ্চু, নেক্সট টাইম আমার চাঁদ পাখিকে বাইরের মেয়ে বলবে না। মাথা গরম হয়ে গেলে কিন্তু তোমাদের সবাইকে আমি এই বাড়ি থেকে ঠেলে ঠুলে বের করে দিতে একবারও ভাববো না। সানায়ার আঙ্কেল চোখ মুখ লাল করে নূর ভাইয়ার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে চেঁচিয়ে বলে উঠল, আমার ভাইকে তুমি এই বাড়ি থেকে বের করে দেবে? বুঝলাম না তোমার সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে নূর। নূর ভাইয়া চিল্লিয়ে বলে উঠল, তোমরাই তো আমাকে বাধ্য করছো সাহস দেখাতে। সময় থাকতে তোমাদের সবারই উচিত ছিল সাকিব ভাইয়াকে সংযত করা। আমি আর বসে থাকতে পারলাম না। দৌড়ে গিয়ে নূর ভাইয়ার পাশে দাঁড়ালাম। নূর ভাইয়া নিজেকে কিছুটা শান্ত করে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে সানোয়ার আঙ্কেলের উদ্দেশ্যে বলতে লাগলাম, আঙ্কেল প্লিজ, তুমি আর নূর ভাইয়াকে কিচ্ছুটি বলো না। ওনাকে আর মেরো না তোমরা। আমি চলে যাব এই বাড়ি ছেড়ে। আমার জন্য তোমাদের মধ্যে প্রবলেম হচ্ছে, সাংসারিক ভেজাল হচ্ছে। সুতরাং আমি চলে গেলেই সব কিছু সলভ হয়ে যাবে। সানোয়ার আঙ্কেল অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। নূর ভাইয়ার আব্বু আমাকে অনেকটাই ভালোবাসে, তবে প্রকাশ করতে পারে না বাড়ির বাকিদের জন্য। আমার একটা জিনিস খুব অবাক লাগছে, নূর ভাইয়াকে চর মারার পরেও ফুপুমণি কিভাবে এতটা শান্ত হয়ে বসে আছে। শুধু আজ না, এর আগেও এরকম ঘটনা ঘটেছিল তাদের সাথে। এর আগেও আমি অনেকবার এই জিনিসগুলো খেয়াল করেছিলাম। সুতরাং ফুপুমণি নূর ভাইয়ের প্রতি একদমই কেয়ারিং করেন না। এর সঠিক অর্থ আমি খুঁজে পাই না। রেজাউল আঙ্কেল আমার দিকে তেড়ে এসে বলল, তা দাঁড়িয়ে আছো কেন? এখনও শীঘ্রই এই বাড়ি থেকে বিদায় হও। নূর ভাইয়া চোখ লাল করে আমার দিকে তাকিয়ে মৃদু চিৎকার দিয়ে বলল, এই কি দরকার তোমার আমাদের মাঝখানে এসে পাকামো করার? যাও যাও গিয়ে খাবার টেবিলে বসো। আমাদের প্রবলেম আমরা নিজেরাই সলভ করব। চাচ্চুর রাইট আছে আমার গায়ে হাত তোলার। তাছাড়া
সবাই একসাথে থাকতে গেলে একটু আধটু ঝগড়া হতেই পারে। এতে অবশ্য তোমার কোনো দোষ থাকতে পারে না। কেউ এই বাড়ি ছেড়েও যাবে না, ওকে? কথাটা বলে আমাকে শাসালো। আমি নূর ভাইয়ের ভয়ে কাঁপছি আর মাথা নিচু করে কাঁদছি। নূর ভাই এখনও আমাকে সাপোর্টই করে যাচ্ছেন। আমার জন্য চর পর্যন্ত খেয়েছেন তিনি। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। এরই মাঝে হঠাৎ মৃন্ময় ভাইয়া নিচে নেমে এলো। মৃন্ময় ভাইয়া শার্টের হাতা ফোল্ড করতে করতে নূর ভাইয়ার মুখোমুখি দাঁড়িয়ে বলল, নূর প্লিজ স্টপ, যা হওয়ার হয়ে গেছে। এসবের মাঝে তোরও খানিক দোষ আছে। সাকিবকে এতটা কেলানো তোর উচিত হয়নি। আমি মানছি সাকিব অন্যায় করেছে। এর উপযুক্ত শাস্তি হিসেবে তুই ওকে চাঁচুর হাতে তুলে দিতে পারতি। দেখতাম চাঁচু কি করে। যদি ফলপ্রসূ না হতো তখন না হয় তুই আর আমি মিলে সাকিবকে গন ধোলাই দিতাম। তখন নিশ্চয়ই কেউ তোর আর আমার এগেইনস্টে মুখ খুলতে আসতো না। বেশ বুঝতে পারছি মৃন্ময় ভাইয়া আমাদের পক্ষে আছে। রেজাউল আঙ্কেল দাঁত কিরমির করে মৃন্ময় ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, বাহ, ছোট ভাইকে উস্কানি দিচ্ছিস। খুব ভালো, খুব ভালো। তোদের বিরুদ্ধে কিছু বলার সাহস নেই আমার। কোচ তোদের বাবাই তোদের স্যাল্টার দিয়ে রেখেছে। কথাগুলো বলেই রেজাউল আঙ্কেল হন হন করে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। সানোয়ার আঙ্কেল মৃদু হেসে আমার দিকে তাকিয়ে বলল, কেমন আছিস চাঁদ মা? আমি মলিন হেসে বললাম, ভালোবাসি আঙ্কেল। তুমি কেমন আছো? ভালো আছি। সানোয়ার আঙ্কেল মাথাটা নিচু করে বলল, এই সব কিছুর জন্য আই এম সরি চাঁদ মা। পারলে আমায় মাফ করে দিস। প্লিজ এবার আর অভিমান করে কোথাও যাস না। আমাদের সাথেই থেকে যা। কথাগুলো বলেই আঙ্কেল নিজের রুমে চলে গেল। মৃন্ময় ভাইয়া সোজা ডাইনিং টেবিলে খেতে বসে গেল। নূর ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম নূর ভাইয়ার ফর্সা গালে 5-5টে আঙ্গুলের দাগ বসে গেছে। সানোয়ার আঙ্কেল চরটা বেশ জোরেই মেরেছে। নূর ভাইয়ার ঠোঁটের কোণে এখনো ভুবন ভুলানো হাসি লেগে আছে। আমার চোখে পানি টলমল করছে। যে কোনো সময় গড়িয়ে পড়বে। বেশ অবাক লাগছে কিভাবে পারে লোকটা আমার জন্য এতটা যন্ত্রণা সহ্য করতে। বুকের ভিতর কি সামান্যতম ব্যথার অনুভূতিও হয় না? নাকি ছেলে বলে প্রকাশ করতে চায় না? ভিতরে ভিতরেই নিগুড় যন্ত্রণা সহ্য করে নেয়। কিছুটা বিষ খেয়ে বিষ হজম করার মতো। আমি কেন পারি না এতটা স্যাক্রিফাইস করতে? কেন সামান্য একটু কষ্টেই চোখে কোণে জলরাশির ছুটাছুটি শুরু হয়? কেবল আমি মেয়ে বলেই কি উপরওয়ালা আমার চোখে সমুদ্রের জল ঢেলে দিয়েছে? আমার ভাবুক লুক দেখে নূর ভাইয়া মুচকি হেসে আমার কাঁধে হাত রেখে আমার নাক টেনে বলল, ওহো চাঁদ পাখি, এতটা ফ্যাড আপ হওয়ার কি আছে? জাস্ট চিল, ওকে? তুমি কিন্তু মোটেও ভেবো না বাড়ির কেউ তোমাকে পছন্দ করে না। বাড়ির সবাই তোমাকে খুব পছন্দ করে, কেবল সাকিব ভাইয়ার আচরণের জন্য সবাই বিগড়ে গেছে। 2-1 দিন পর সব ঠিক হয়ে যাবে। আমরা আবার আগের মতো মিলেমিশে এই বাড়িতে থাকব। শুধুমাত্র কয়েকটা দিনের অপেক্ষা। শুভ সময় আসতে বেশি দেরি নেই। নূর ভাইয়ার দিকে তাকিয়ে মলিন হাসলাম। আর মনে মনে বললাম, নূর ভাইয়া, আর কখনো কিছু ঠিক হবে না। তুমি মিছে আলেয়ার পিছু ছুটছ। আমার প্রয়োজন এই বাড়ি থেকে অনেক আগেই ফুরিয়ে গেছে। তুমি আর আমি হাজার চাইলে ও কিছু আর আগের মতো হবে না। সময় এখন আমাদের বিপরীতে। সময় ও কিছু করতে পারবে না। যতদিন যাবে ঠিক এভাবেই তিক্ততার ঝুলি পূর্ণ হতে থাকবে। একটা সময় পর সব সম্পর্কে চিড় ধরবে। ওই দিন হয়তো তুমিও আমার থেকে মুখ ফিরিয়ে নিবে।
এর মাঝেই রেজাউল আঙ্কেল ড্রেস আপ চেঞ্জ করে নিচে নেমে ডাইনিং টেবিলে বসে থাকা ফুফু মনির দিকে তাকিয়ে বলল, ভাবি, আমি হসপিটাল যাচ্ছি। কাল সকালে একেবারে সাকিবকে নিয়ে বাড়ি ফিরব। ফুফু মনি ভাতের লোকমা মুখে নিয়ে রেজাউল আঙ্কেলকে উদ্দেশ্য করে বলল, আরে রেজা, আগে তো খেয়ে নাও, এরপর না হয় যেও। রেজাউল আঙ্কেল হিংস্র দৃষ্টিতে আমার আর নূর ভাইয়ার দিকে তাকিয়ে বলল, না ভাবি, ইচ্ছে নেই। রেজাউল আঙ্কেল আর দাঁড়াল না, সদর দরজা পেরিয়ে বাড়ির বাইরে চলে গেল। সানোয়ার আঙ্কেল ফ্রেশ হয়ে আমাকে আর নূর ভাইয়াকে নিয়ে ডাইনিং টেবিলে বসে গেল। মারু মৃন্ময় ভাইয়ার দিকে তাকিয়ে ভাতের লোকমা মুখে পুরছে। মৃন্ময় ভাইয়া নিজের মতো করে খেয়ে চলছে। ফুফু মনি কিছুক্ষণ আমার দিকে তাকাচ্ছে তো কিছুক্ষণ প্লেটের দিকে তাকাচ্ছে। দোলা আপু ডানে বামে কোথাও তাকাচ্ছে না, কেবল খেয়েই যাচ্ছে। আমার গলা দিয়ে খাবার নামছে না, নিজেকেই নিজের কাছে বোঝা মনে হচ্ছে। কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না, কারো চোখে চোখ মেলানোর সাহসও পাচ্ছি না। নূর ভাইয়া ব্যাপারটা আঁচ করতে পেরে আমার কানে ফিসফিসিয়ে বলল, চাঁদ পাখি প্লিজ তাড়াতাড়ি করে খেয়ে নাও, সবার সামনে আমি তোমাকে খাইয়ে দিতে পারছি না। তুমি তো জানোই দোলা আপু কতটা জঘন্য, হয়তো এ নিয়ে তোমাকে আর আমাকে অনেক কথা শোনাবে, তাই বলছি তাড়াতাড়ি করে খেয়ে নাও। নূর ভাইয়ার কথা মতো খেয়ে নিচ্ছি, খুব কষ্টে ভাতের লোকমা গুলো গিলছি। অন্তত নূর ভাইয়ার কথা রাখার জন্য হলেও আমাকে খেয়ে নিতে হবে। প্রায় 15 মিনিট পর সবার খাওয়া দাওয়া শেষ হল। ফুফুমনি ডাইনিং টেবিল ছেড়ে উঠছে আর আমাকে উদ্দেশ্য করে মিষ্টি হেসে বলছে, চাঁদ মা, টেবিলটা একটু সুন্দর করে গুছিয়ে নিও। দেখো চাঁদ, আমার কথায় আবার মাইন্ড করো না, তুমি তো এই বাড়িরই মেয়ে, বাড়িটাকে সুন্দর করে গুছিয়ে রাখা তোমারই দায়িত্ব। আমি আসছি কেমন। ফুফু মনি দোলা আপুকে নিয়ে নিজেদের রুমে চলে গেল। সানোয়ার আঙ্কেল ও টেবিল ছেড়ে চলে গেল। মৃন্ময় ভাইয়া টেবিল ছেড়ে উঠে আমার মাথায় হাত বুলিয়ে বলল, আম্মু আস্তে ধীরে স্বাভাবিক হচ্ছে, সব ঠিক হয়ে যাবে চাঁদ। আমরা সবাই আবার আগের মতো মিলে মিশে হাসি খুশিতে এ বাড়িতে থাকব। তুই এসব নিয়ে আর ভাবিস না, খামোখা কষ্টও পাস না। কথাগুলো বলেই মৃন্ময় ভাইয়া মারুর দিকে একবার রাগী দৃষ্টিতে তাকিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। এর মাঝেই নূর ভাইয়ার ফোন বেজে উঠল। নূর ভাইয়া ফোনের স্ক্রিনে তাকিয়ে মলিন হেসে আমার দিকে তাকিয়ে বলল, চাঁদ পাখি অফিসিয়াল কল, আমি আসছি। নূর ভাইয়া ফোনটা নিয়ে বাড়ির গার্ডেনে চলে গেল। আমি বুঝি না নূর ভাইয়াদের এত বিশাল ব্যবসা প্রতিষ্ঠান থাকতে নূর ভাইয়া কেন অন্যের আন্ডারে কাজ করে। এই ব্যাপারে ফুফুমনি আর ফুফা ও কিছু বলে না। নূর ভাইয়াকে অন্যের আন্ডারে কাজ করতে বারণও করে না। আমি যদি নূর ভাইয়াকে কিছু জিজ্ঞেস করি তাহলে উনি বলে উঠবে, নিজের কোম্পানিতে চাকরি করার কোনো মজা নেই। যতটা মজা অন্যের অধীনে চাকরি করার মধ্যে আছে। আলাদা এক্সপেরিয়েন্স হয়, আলাদাভাবে সঞ্চয়ও করা যায়, নিজের ভালো মন্দ নিজেই ডিসাইড করা যায়। আমি আপাতত ভাবনাগুলোকে পিছনে রেখে ডাইনিং টেবিল গুছাতে লেগে পড়লাম। মারুতেরে এসে আমার মুখোমুখি দাঁড়িয়ে বলল, এই চাঁদ, তোর হয়েছে কি বলতো? এই বাড়িতে এসে এতটা চুপচাপ হয়ে গেলি কেন? কারো কথারই কোনো প্রতিবাদ করছিস না? রাজশাহী থাকতে তো চুন থেকে পান খসলেই প্রতিবাদ করতে লেগে পড়তিস, তাহলে এই বাড়িতে কেন ভিজে বেড়াল হয়ে আছিস? আমি মলিন হেসে মারুর দিকে তাকিয়ে বললাম, মারু শোন, অনেক সময় পড়ে আছে প্রতিবাদ করার, আগে পরিস্থিতি আয়ও নিয়ে নেই। অনেক অজানা সত্যি জানার বাকি আছে আমার, এত তাড়াতাড়ি বিরোধী দলকে চটালে হবে না।
না হয় অনেক গোপন সত্যির মুখোমুখি হতে পারবো না। তুই প্লিজ নিজেকে সংযত রাখিস। হুটহাট প্রতিবাদ করে বসিস না। যখন সময় হবে তখন আমি নিজেই মুখ খুলব। মারু আমার সাথে রাগ দেখিয়ে গেস্ট রুমে চলে গেল। আমার শরীরটাও কেমন ঝিম মেরে আসছে। আমিও মারুর পিছু পিছু গেস্ট রুমে চলে যাই। রুমের দরজাটা হালকা ভেজিয়ে লাইট অফ করে আমি আর মারু শুয়ে আছি। মারু আমার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, চাঁদ, এই বাড়ির সবাই খুব খারাপ। তুই প্লিজ আমার সাথে আমার বাড়িতে চলে আয়। তুই এখানে মোটেও সেফ না। আমি মলিন হেসে মারুর দিকে তাকিয়ে বললাম, তা আর এই জন্মে সম্ভব না। নূর ভাইয়ার সাথে শত জনমের বন্ধনে বাধা পড়েছি আমি। বেটার হাফ হই আমি নূর ভাইয়ার। আমি ছাড়া নূর ভাইয়া বড্ড একা, নিঃসঙ্গ। এই মুহূর্তে নূর ভাইয়ার পাশে আমি থাকতে চাই। সারাটা জীবনের জন্য থাকতে চাই নূর ভাইয়ার সাথে। আমি আমার জীবনের সব সত্যি জানতে চাই। এর জন্য হলেও আমাকে এই বাড়িতে থাকতে হবে। এক কাজ কর চাঁদ, তুই নূর ভাইয়াকে সব সত্যি জানিয়ে দে। দেখবি নূর ভাইয়াই তোকে হেল্প করবে বাকি সত্যিগুলো জানতে। আমিও তাই ভাবছি। সময় এসেছে মুখ খোলার। মারু খুব উৎসাহ নিয়ে আবার বলল, শুন না চাঁদু, সাথে আমার সেটিংটাও করে দে। আমি মৃন্ময়কে সত্যিই ভালোবাসি। তুই ভালোবাসলেই তো হবে না মারু। মৃন্ময় ভাইয়ার মনে ও তোর জন্য কিছু থাকতে হবে। এর জন্য কিছুটা সময়ের প্রয়োজন। কয়েকটা দিন থেকে দেখ কি হয়। ভালোবাসা হুটহাট করে হয়ে যায় না। কিছুটা সময় দিতে হয়। ঠিক বলেছিস। সময় তো লাগবেই। ওকে আমি না হয় আরো কয়েকটা দিন ওয়েট করি। দেখি কি হয়। মারু এবার অন্য পাশ ফিরে চোখ বুজে ফেলল। আমারও কেমন ঘুম ঘুম পাচ্ছে। চোখ বন্ধ করে ঘুমের রাজ্যে পা বাড়ালাম। এভাবে ঠিক কতক্ষণ ঘুমিয়েছি জানি না। ঘুমের মাঝেই আচমকা মনে হলো আমি হাওয়ায় ভাসছি। খানিক ভয় পেয়ে চোখ জোড়া খুলে ফেললাম। অন্ধকারে কিছু দেখছি না। তবে বুঝতে পারছি আমি কারো কোলে আছি। একটা চেনা স্মেল নাকে ভেসে আসছে। মনে বলছে নূর ভাইয়া। উফ, অনেকখানি নিশ্চিন্ত হলাম। চোখ জোড়া বন্ধ করে নূর ভাইয়ার কাঁধে দুই হাত ঝুলিয়ে দিলাম। নূর ভাইয়া আমাকে নিয়ে উনার রুমে ঢুকে গেল। রুমের দরজা আটকে নূর ভাইয়া আমাকে বেডে শুইয়ে দিল। রকমারি লাইটের ঝাপসা আলোতে নূর ভাইয়ার মুখটা অস্পষ্ট ভাবে দেখছি। নূর ভাইয়া আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আচমকা নূর ভাইয়া আমার বুকে মাথা রেখে কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, চাঁদ পাখি, আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব। সবার ধরা ছোঁয়ার বাইরে। শুধু একটা ঠিকঠাক জব পেয়ে নেই। রানিং জবটার পাশাপাশি অন্য ভালো একটা জবে ট্রাই করছি। দেশের বাইরেও ট্রাই করছি। দেখি শেষ পর্যন্ত কি হয়। আমি নূর ভাইয়াকে বুক থেকে উঠিয়ে শোয়া থেকে বসে পড়লাম। নূর ভাইয়ার গালে হাত দিয়ে নূর ভাইয়ার চোখের দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে নূর ভাইয়া? আমার মনে হচ্ছে তুমি আমার থেকে কিছু হিডেন করছো। কি হিডেন করছো নূর ভাইয়া? প্লিজ আমাকে বলো। নূর ভাইয়া আমাকে ঝাপটে ধরে কান্না চেপে মলিন কণ্ঠে বলল, কিছু হয়নি চাঁদ পাখি। আসলে কিছু কিছু কেন রুয়োর হয় না। জীবনের সব অধ্যায়ের সমীকরণ মিলানো যায় না। কিছু কিছু অধ্যায় সঠিক সূত্রের অভাবে অপূর্ণ থেকে যায়। তার মানে এই না যে জীবন থমকে গেছে। প্র্যাকটিক্যাল লাইফে সূত্রের অমিলের কারণে কিছু থেমে যায় না। জীবন তার আপন গতিতে চলতে থাকে। জীবনের একটা নিজস্ব ধারা থাকে। আমরা দুজন সেই ধারাতেই চলব।
নূর ভাইয়া কিছুটা থেমে আবার বলল, চাঁদ পাখি, আর কখনো আমাকে এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করো না প্লিজ। কারণ বারবারই তোমাকে হতাশ হতে হবে। ওই কেনর উত্তর আমার কাছে নেই। নূর ভাইয়া কয়েকটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলল, চাঁদ পাখি, আমি একটু নিশ্চিন্তে ঘুমাতে চাই তোমার বুকে। আমার চোখ দুটো বেশ ক্লান্ত, একটা শান্তির ঘুম চাই। আমার চোখ জোড়া জলে ভিজে এলো। কেন জানি না মনে হচ্ছে নূর ভাইয়া আমার মতোই সমব্যথী। আমার মতোই কাঙ্গাল। দুজনের ভাগ্য বুঝি এক। কিছু না বলা কথার অর্থ মন দিয়ে বুঝে নিতে হয়। যদি দুটো মনের কানেকশন থাকে তো। আমাদের মনের কানেকশন সেই কবে থেকেই জুড়ে আছে। তাই আমি কিছুটা হলেও আঁচ করতে পারছি। নূর ভাইয়া কিছু ভয়ঙ্কর সত্য জানে যা আমি জানি না। হয়তো আমার জানার প্রয়োজন নেই। তাই নূর ভাইয়া বলছে না। তবুও অজানা কিছু জিনিস জানার জন্য প্রবল উৎসাহ কাজ করে আমাদের মধ্যে। ব্যাপারটা না জানলে মনে হয় যে পেটের ভাত হজম হয় না। যে কোনো মূল্যেই হোক জানতে হবে। আমি ব্যাপারটাকে আপাতত আমলে না নিয়ে নূর ভাইয়ার কানে ফিসফিসিয়ে বললাম, রাত অনেক হয়েছে নূর ভাইয়া। আমার বুকেই শুয়ে পড়ো। আমি তোমার মাথায় বিলি কেটে দিচ্ছি। নূর ভাইয়া আর দেরি করল না। আমাকে নিয়েই শুয়ে পড়ল। আমার বুকে চুপ করে শুয়ে আছে নূর ভাইয়া। আমি নূরোর ভাইয়ার মাথায় বিলি কেটে দিচ্ছি। মনের ভিতরটায় কেমন সুখ সুখ অনুভব হচ্ছে। মনে হচ্ছে ওই খালি জায়গাটা এতদিনে তার কর্তাকে খুঁজে পেয়েছে। অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। নূর ভাইয়া আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। নূর ভাইয়াকে খুব আদর করতে ইচ্ছে করছে। যেই ভাবা সেই কাজ। আমার বুকের উপর থেকে নূর ভাইয়ার মাথাটা উঠিয়ে নূর ভাইয়ার কপালে চুমো এঁকে দিলাম। নূর ভাইয়া মলিন হেসে আমার ঠোঁটে একটা চুমো খেয়ে বলল, ঘুমিয়ে পড়ো চাঁদ পাখি। দুজনেরই রেস্ট দরকার। নূর ভাইয়ার গালে এখনো চরের দাগটা স্পষ্ট হয়ে আছে। গালটাতে অজস্র চুমোতে ভরিয়ে দিলাম। শান্তি লাগছে ভীষণ। খুব ভালোবাসি আমি এই ছেলেটাকে। একদিন খুব ঘটা করে নূর ভাইয়াকে আমার মনের কথাটা জানাবো। ওই দিন নূর ভাইয়া খুব অবাক হয়ে যাবে। খুশিতে হয়তো পাগলই হয়ে যাবে। আমি চাই নূর ভাইয়া পাগল হোক আমার ভালোবাসায়। নূর ভাইয়া মুচকি হেসে আমার বুকে শুয়ে পড়ল। আমিও আর দেরি না করে নূর ভাইয়াকে বুকে নিয়ে ঘুমের দেশে পাড়ি জমালাম। সকালের মিষ্টি ঘুমটা ভাঙ্গল কাকদের কাকা শব্দে। পিটপিট চোখ খুলে নিজেকে আবিষ্কার করলাম গেস্ট রুমে। পাশে মারু নেই। জানালার কাঁচ দিয়ে সকালের সূর্যটাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। শীতের সকালে রোদের তেজ কম থাকে। তবে বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজও বাড়তে থাকে। আচ্ছা, আজ কি কাকদের রাজ্যে বিয়ের ধুম পড়েছে? মনে হচ্ছে অনেকগুলো কাকের আজ একসাথে বিয়ে। আমাদের নিমন্ত্রণ করতে এসেছে। তাই তো সকাল থেকেই গাছের ডালে বসে লাগাতার ব্যান্ড বাজিয়েই যাচ্ছে। ওদের নিজস্ব ভাষায় আমাদের কিছু বুঝাতে চাইছে। ওদের ভাষা বুঝি না বলে এতটা বিরক্ত লাগছে। কানটা ঝালাফালা হয়ে যাচ্ছে। চিল্লিয়ে বলতে ইচ্ছে করছে, আরে কাক ভাইরা প্লিজ থেমে যান। আমরা শুনেছি তো আপনাদের রাজ্যে বিয়ের ধুম পড়েছে। আমরা নিমন্ত্রণ পেয়ে গেছি। সময় করে চলে যাব আপনাদের বিয়েতে। প্লিজ এবার আসুন। আপন মনে বিড়বিড় করছি। আচমকাই মনে হলো আমি এই রুমে কি করছি। আমি তো ছিলাম মুহিত ভাইয়ার রুমে। ঘুমে পায়চারি করার অভ্যেস নেই আমার। তাহলে কি স্বয়ং মুহিত ভাইয়া আমাকে এই রুমে রেখে গেছে? হবে হয়তো। আমাকে মুহিত ভাইয়ার রুমে দেখলে বাড়ির সবাই হয়তো খুব মাইন্ড করত। নানা ধরনের কটু কথা আমাদের নামে রটিয়ে দিত। তাই সবার অগোচরে মুহিত ভাইয়া আমাকে এই রুমে শুইয়ে দিয়ে গেছে।
যাক বাবা, মুহিত ভাইয়ার সব দিকেই নজর আছে। সিক্স সেন্স বেশ ভালো মুহিত ভাইয়ার। শোয়া থেকে উঠে বসলাম। বড় একটা হাই তুলে পিটপিট চোখে রুমের চারপাশের দেয়ালে চোখ বুলাচ্ছি। অ্যাকচুয়ালি আমি দেয়াল ঘড়ি খোঁজার চেষ্টা করছি। 3 বছরে কত কিছু পরিবর্তন হয়ে গেছে। এই রুমে একটা দেয়াল ঘড়ি ছিল, কিন্তু এখন ওটা নেই। এক্সাক্ট সময়টা নির্ণয় করতে পারছি না। মনটা কেমন আনচান আনচান করছে। মুহিত ভাইয়াকে একটা নজর দেখতে ইচ্ছে করছে। বসা থেকে উঠে দাঁড়ালাম। জুতো জোড়া পরে গায়ের উড়নাটা ঠিক করে বুকে জড়িয়ে নিলাম। দরজা ঠেলে রুম থেকে বের হয়ে এদিক সেদিকে না তাকিয়ে মুহিত ভাইয়ার রুমের দিকে দিলাম এক দৌড়। যেন কেউ বুঝতে না পেরে আমি মুহিত ভাইয়ার রুমে যাচ্ছি। মুহিত ভাইয়ার রুমের দরজা ঠেলে ঢুকে পড়লাম মুহিত ভাইয়ার রুমে। চোখ জোড়া বন্ধ করে দরজার সাথে ফিট হয়ে সমানে হাঁফাচ্ছি। কয়েকটা বড় বড় শ্বাস ফেলে চোখ খুলে বেডের দিকে তাকালাম। মুহিত ভাইয়া বেডে নেই। মনটা খুব খারাপ হয়ে গেল। দৌড়ে ওয়াশরুমের দরজা খুলে পুরো ওয়াশরুমটায় চোখ বুলিয়ে নিলাম। ওয়াশরুমে অনেই মুহিত ভাইয়া। বিষণ্ণ মন নিয়ে ধীর পায়ে হেঁটে বেডের উপর বসলাম। জানালা দিয়ে আসা মৃদু মন্দ বাতাসে ডেস্কের উপর থাকা ছোট্ট একটা কাগজ উড়ছে। অবশ্য কাগজটাকে খুঁটি দেওয়ার জন্য একটা ক্যাডবেরি চকলেটও আছে। বুঝতে পারলাম এটা মুহিত ভাইয়ার কারসাজি। চটজলদি বসা থেকে উঠে কাগজটা হাতে নিলাম। চকলেটের প্যাকেটটা ডেস্কের উপর রাখলাম। খুব উৎসাহ নিয়ে কাগজটা পড়ছি। কাগজটাতে লিখা আছে, গুড মর্নিং রূপসা। ভালোবাসি, ভালোবাসি, খুব ভালোবাসি। অনেকগুলা ভালোবাসি তোমায়। আমি জানতাম তুমি আমাকে ঘুম থেকে উঠে দেখতে না পেয়ে দৌড়ে আমার রুমে চলে আসবে। তাই চিঠিটা আমার রুমেই রেখে গেলাম। অফিসের কাজে আমাকে এই সাত সকালেই বের হতে হলো। কর্মচারীদের কাজের কোনো নির্দিষ্ট সময় থাকে না। যখনই কাজ লাগবে তখনই তাদের যেতে হবে। তাই হাজার ইচ্ছে থাকা সত্ত্বেও তোমার সাথে সকালের কিছুটা মিষ্টি সময় কাটাতে পারলাম না। তার জন্য আই এম সরি রূপসা। প্লিজ তুমি রাগ করো না। একদিন আমাদের ও সময় আসবে। ওই দিন তুমি আর আমি মিলে পুরোটা সকাল জুড়ে একসাথে অনেকটা সময় কাটাতে পারব। তখন আমাদের নিজস্ব একটা বাড়ি থাকবে। আমরা তখন নিজেদের মতো করে বুক ফুলিয়ে বাঁচতে পারব। সবকিছু আমাদের অধীনে থাকবে। ওই দিন আমাদের বিশাল বড় একটা গাড়িও থাকবে। হুটহাট করে আমরা লং ড্রাইভে চলে যাব। এই বড় বড় স্বপ্নগুলো পূরণ করার জন্যই আমি খুব হার্ড ওয়ার্কিং করছি। খুব মন লাগিয়ে কাজ করছি। তুমি পাশে থাকলে আমি সব পারব রূপসা। আমাকে আরো বেশি পরিশ্রমী হতে হবে। তোমাকে একটা সুন্দর লাইফ উপহার দিতে হবে। কিছুটা গ্যাপ দিয়ে আবার লিখা, নাস্তা করে নিও রূপসা। আমি সামনের টং দোকান থেকে চা খেয়ে নিব। আমার খাওয়া দাওয়া নিয়ে একদম টেনশন করো না কেমন। বাড়িতে কেউ কিছু বললে খানিকটা হলেও প্রতিবাদ করার চেষ্টা করো। ইদানিং বড্ড ভয় হয় তোমাকে একা ছেড়ে যেতে। এরপরে ও যেতে হয় জীবিকার তাগিদে। বাড়ি ফিরতে ফিরতে খানিক রাত হবে আমার। এই সময়টাতে তোমাকে সবার সাথে মানিয়ে নিতে হবে। আমি বাড়ি ফিরলে বাকিটা সময় আমার সাথে থাকবে। আর হ্যাঁ, চকলেটটা খেয়ে নিও। অফিস থেকে ফেরার সময় মেহেদির পুরো একটা বক্স নিয়ে ফিরব। তোমার খালি খালি হাত দেখতে আমার একদম ভালো লাগে না। মেহেদি রাঙ্গা হাতে আমার রূপসার হাত জোড়া ভারী মিষ্টি লাগে দেখতে। তুমি আমার পাশে বসে দুহাতে মেহেদি লাগাবে আর আমি তোমাকে দু চোখ ভরে দেখব। ব্যাস এটুকুই। অনেক অনেক ভালোবাসা নিও রূপসা। ইতি তোমার মুহিত।
খুব রাগ হচ্ছে মুহিত ভাইয়ার প্রতি। যাওয়ার আগে অন্তত আমাকে একটু ডেকে যেতে পারত। উনার মুখটা দেখে সারাটা দিন পার করে দিতাম। উনাকে ছাড়া বাকিটা সময় কাটাতে অতটা কষ্ট হতো না। কিন্তু না, আমাকে কিছু বলে যায়নি, এমনকি ডেকেও যায়নি। খুব রাগ করেছি উনার সাথে। ফিরুক আজ বাড়িতে। একদম কথাই বলবো না। মুখে তালা ঝুলিয়ে রাখব। মেহেদিও লাগাবো না হাতে। মেহেদির বক্সটা ছুঁয়েও দেখব না। একদম পাওয়াই দিব না লোকটাকে। আমার ভালোবাসা তো উনার চোখেই পড়ে না। কেবল নিজের দিকটাই ভাববে। কিছুটা সময় ব্যয় করে আমার দিকটা ভাববে না। তাহলে আমি কেন ভাবতে যাব ওই লোকটার কথা? আমিও ভাবব না। খুব রাগ করেছি আমি। খুব 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 রাগ করেছি। এর মাঝেই মুহিত ভাইয়ার দরজার সামনে দোলা আপু আর ফুফুমনির চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেলাম। তাড়াতাড়ি চিঠিটা 4 ভাঁজ করে বুকের উপর গুজে রেখে দিলাম। দোলা আপু আর ফুফু মনি দরজা ঠেলে রুমে ঢুকার সাথে সাথেই আমি বেড গুছানোর ভান ধরলাম। দুহাত দিয়ে মুহিত ভাইয়ার বেডটাকে ঝাড়ছি। দোলা আপু তেরে এসে আমার হাত দুটো চেপে ধরে বলল, নিজেকে খুব চালাক ভাবিস তাই না? ঢং করে মুহিতের বেড গুছাতে এসেছিস মুহিতকে ফসলানোর জন্য। তোর এই আশা কখনো পূরণ হবে না রূপসা। আমরা যে করেই হোক মুহিতকে সানায়ার সাথেই বিয়ে দিব। মুহিতের ভাগ্যটা বেশ ভালো যে সানায়া মুহিতকে বিয়ে করতে রাজি হয়েছে। আর মুহিত কিনা সানায়াকেই পায়ে ঠেলে দিচ্ছে শুধুমাত্র তোর জন্য। আমি এক ঝটকায় দোলা আপুর হাতটা সরিয়ে নিলাম। কিছুটা রাগী লুক নিয়ে দোলা আপুকে উদ্দেশ্য করে বললাম, তোমাদের মন মানসিকতা খুব নীচ বুঝলে। আমাকে একটু বুঝিয়ে বলবে তোমরা কোন যুক্তিতে সানায়া আপুর সাথে মুহিত ভাইয়ার বিয়ে ঠিক করলে? নিজের আপন চাচাতো বোনের সাথে বিয়ে। তোমাদের মনে হচ্ছে না তোমরা পাপ করছো, অন্যায় করছো? ভাই বোনের মিষ্টি সম্পর্কটাকে নষ্ট করছো। ফুফুমনি তেরে এসে আমার মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমরা কোনো পাপও করছি না, অন্যায়ও করছি না। আমরা যা করছি মুহিতের ভালোর জন্য করছি। সানায়াকে বিয়ে করলে মুহিত সুখী হবে, শান্তিতে থাকবে। তোকে বিয়ে করে মুহিত কিচ্ছু পাবে না। তুই তো নিজেই একজন ভিক্ষুক। মুহিতকে দেওয়ার মতো কি আছে তোর? আমার সবকিছু তো তোমরাই কেড়ে নিলে ফুফুমনি। এক সময় আমারও সব ছিল। তোমরা চিট করেছো আমার সাথে ফুফুমনি। আমি মুহিত ভাইয়াকে সব বলবো। তোমরা আমার সম্পদ ছিনিয়ে নিয়েছো, এমনকি তোমাদের জন্যই আমি বাধ্য হয়েছি এই বাড়ি ছাড়তে। ফুফুমনি হুহা করে হেসে বলল, হাসালি রূপসা। মুহিত কি করবে আমাদের? কি করার আছে ওর? মাসে মাত্র 20,000 টাকা ইনকাম করে। তাও আবার ছোট্ট একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। কিছু করার সামর্থ্য আছে নাকি ওর? মুহিতের ভয় আমাদের দেখাস না প্লিজ। এতে তোরই ক্ষতি হবে। মুহিতকে ধরে বেঁধে আমরা সানায়ার সাথে বিয়ে দিয়ে দিব। রেজার কিন্তু টাকা পয়সার অভাব নেই। সানায়ার সম্পত্তির পুরো ভাগ মুহিত পাবে। মুহিত পাওয়া যে কথা আমরা পাওয়া একই কথা। এবার ভেবে দেখ সানায়াকে বিয়ে করলে মুহিতের সাথে সাথে আমরাও কতটা লাভবান হব। বুঝতে পারলাম ওদের কিছু বলে লাভ নেই। লোভ মানুষের মনুষ্যত্বকে ধ্বংস করে দেয়। বিবেক বুদ্ধিকে গলা টিপে মেরে দেয়। ওদের সাথে তর্কে জড়ানো বোকামি ছাড়া আর কিছুই না। কেন জানি না মনে হচ্ছে আমি যে সত্যিগুলো খোঁজার চেষ্টা করছি তা আর না খুঁজলেও চলবে। কারণ এর উত্তর আমার জানা আছে। ওরাই আমার বাবা মাকে খুন করেছে সম্পত্তির লোভে। একটা সময় আমার বাবার প্রচুর সম্পত্তি ছিল। ফুফুমনি খুব হিংসুটে। হয়তো লোভ এবং হিংসেতে পড়ে ফুফুমনি আমার বাবা মাকে খুন করেছে। একদিন আমি ঠিক এর যথাযথ ন্যায় পাব। ফুফুমনির বিরুদ্ধে রুখে দাঁড়াব।
ওই দিন ফুফুমণির আমার বিরুদ্ধে কিছু বলার জায়গা থাকবে না। আমি সেই দিনটার অপেক্ষায় থাকব। মুহিত ভাইয়ার প্রতি বিশ্বাস আছে আমার। মুহিত ভাইয়া কখনো আমাকে ছেড়ে সানায়া আপুর কাছে যাবে না। এবার সানায়া আপু যতই সুন্দরী হোক আর কোটিপতি হোক। চোখ জোড়া বন্ধ করে বড় একটা শ্বাস ফেলে। অতপর ওদের ক্রস করে রুম থেকে বের হতে নিলেই দোলা আপু পিছন থেকে জোরে চেঁচিয়ে বলল, ব্রেকফাস্টটা তাড়াতাড়ি তৈরি করো। খেয়ে দিয়ে আমার আবার বের হতে হবে। আধ ঘন্টার মধ্যে আমার ব্রেকফাস্ট চাই ওকে। আমি কিছু বললাম না। সোজা নিজের রুমে গেলাম। মারু মুখটা ফুলিয়ে বেডের উপর গোল হয়ে বসে আছে। আমি ভ্রু কুঁচকে মারুর পাশে বসে কিছুটা কৌতূহল নিয়ে বললাম, এই মারু, কি হয়েছে তোর? মুখটা এভাবে ফুলিয়ে রেখেছিস কেন? মারু গাল দুটো ফুলিয়ে বলল, মৃন্ময়ের সাথে রাগ করেছি। আমি কিছুটা অবাক হয়ে বললাম, মানে কি? মৃন্ময় ভাইয়ার সাথে রাগ করেছিস মানে? আর বলিস না। আমি ঘুম থেকে উঠে পা টিপে টিপে মৃন্ময়ের রুমে যাই মৃন্ময়কে দেখতে। উনার রুমের দরজাটা ভেজানো ছিল। রুমে ঢুকে আমি যখন উনার বেডের পাশে দাঁড়াই তখনই দেখি উনার ফোন বাজছে। ফোনটা সাইলেন্ট মোডে ছিল। ফোনের স্ক্রিনে একটা সুন্দরী মেয়ের ছবি ভাসছে। মেয়েটার নাম মেবি রূপা। নাম্বারের পাশাপাশি নামটা ও রূপা দিয়ে সেভ করা ছিল। জানিস, মেয়েটা অসম্ভব সুন্দরী দেখতে। আমার থেকে ও সুন্দরী। আমার মনে হয় মৃন্ময় এই মেয়েটাকেই ভালোবাসে। ইস, আমার কপালটা পুরল বুঝলি। আমি হুহা করে হেসে বললাম, আরে পাগলি, রূপা আপু হলো মৃন্ময় ভাইয়ার বেস্ট ফ্রেন্ড। রূপা আপু অলরেডি মেরেড। হয়তো কোনো কাজে মৃন্ময় ভাইয়াকে কল করেছে। আর তুই কিনা আপাদমস্তক না জেনে খামোখা অভিমান করে বসে আছিস। সত্যি বলছিস তুই? হ্যাঁ রে হ্যাঁ, সত্যি বলছি। মারু বসা থেকে উঠে সোজা দাঁড়িয়ে পড়ল। আয়নায় নিজেকে খুব ভালো করে দেখে রুম থেকে দৌড়ে বের হয়ে গেল। নিশ্চয়ই মৃন্ময় ভাইয়া রুমে যাচ্ছে। আমি মৃদু হেসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে সোজা কিচেনে চলে গেলাম। এই বাড়িতে যখন থাকছি সবার কথা শুনেই চলতে হবে। মুহিত ভাইয়া তো বলেই দিয়েছে ওদের সাথে মানিয়ে গুছিয়ে চলতে। ভালো একটা জব পেলে এই বাড়ি ছেড়ে চলে যাব। তাই খামোখা ওদের সাথে লেগে লাভ নেই। আপোষে যত দিন চলতে পারি। কিচেন রুমে ঢুকে পোরটা বানানোর কাজে লেগে পড়েছি। আধ ঘন্টার মধ্যেই সব রেডি করতে হবে। ওইদিকে মারু মৃন্ময় ভাইয়ার রুমে ঢুকে মৃন্ময় ভাইয়ার বেডের উপর দুপা ঝুলিয়ে বসে আছে। মৃন্ময় ভাইয়া ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে। মারু বসা থেকে উঠে দৌড়ে রুম থেকে বের হয়ে সোজা কিচেন রুমে চলে এলো। কোমরে উড়না গুজে মারু আমার দিকে তাকিয়ে বলছে, রূপসা, তাড়াতাড়ি এক কাপ কফি বসা। মৃন্ময়কে কফি খাইয়ে ইমপ্রেস করতে হবে। বেচারা ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে। আমি বেকুব হয়ে মারুর দিকে তাকিয়ে আছি। মারু আমাকে গ্যাসের সামনে থেকে সরিয়ে চুলায় কফি বসিয়ে দিল। আমি পোরটা বেলে যাচ্ছি আর মারুর কাণ্ড দেখছি। 10 মিনিটের মধ্যে মারু কফি বানিয়ে কিচেন থেকে বের হয়ে সোজা মৃন্ময় ভাইয়ার রুমে চলে গেল। মৃন্ময় ভাইয়া ওয়াশরুম থেকে মাত্র ফ্রেশ হয়ে বের হয়েছে। মারু মিটিমিটি হেসে কফি হাতে নিয়ে মৃন্ময় ভাইয়ার মুখোমুখি দাঁড়িয়ে আছে। মারুকে দেখেই মৃন্ময় ভাইয়া জোরে চেঁচিয়ে বলল, সকাল সকাল চলে এসেছো আমার মাথাটা ঘাটাতে। আচ্ছা, তুমি আমার পিছনে এভাবে উঠে পড়ে লেগেছ কেন? কি চাইছো তুমি আমার থেকে? প্লিজ আনসার মি, ড্যাম ইট। প্লিজ। মারু ভয়ার্ত দৃষ্টিতে মৃন্ময় ভাইয়ার দিকে তাকিয়ে আছে। কাপা কাপা কণ্ঠে মারু মৃন্ময় ভাইয়ার দিকে কফির কাপটা এগিয়ে দিয়ে বলল, আপনার জন্য কফি নিয়ে এসেছি। প্লিজ খেয়ে নিন। কফি আমার লাগবে না, ওকে? প্লিজ তুমি এক্ষুনি রুম থেকে বের হও।
মারু মুখটা বাঁকা করে কফির কাপটা হাতে নিয়ে রুম থেকে বের হচ্ছে আর পিছু ফিরে মৃন্ময় ভাইয়াকে উদ্দেশ্য করে বলছে, আপনার কখনো বিয়ে হবে না, বুঝেছেন? আস্ত রাক্ষস আপনি। ডায়ান ছাড়া আপনাকে কেউ বিয়ে করবে না। আমিও করব না। একদম করব না। বদরাগী লোক একটা। মারু আর দাঁড়ালো না, দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। মৃন্ময় চোখ জোড়া বন্ধ করে কপাল ঘষছে আর বলছে, ওহ গড, দিস গার্ল ইজ টোটালি ম্যাড। আমার পোটা বেলা প্রায় শেষের দিকে, এবার শুধু ভাজার পালা। এর মাঝেই মারু হনহনিয়ে কিচেন রুমে ঢুকল। আমি পোটা ভাজতে শুরু করেছি। মারু মুখ ফুলিয়ে আমার পাশে দাঁড়িয়ে আছে। বেশ বুঝতে পেরেছি মারু মৃন্ময় ভাইয়ার রগচটা রূপটা দেখে এসেছে। কিচ্ছু বলছি না, মুখ টিপে হাসছি। প্রায় 15 মিনিট পর পোটা ভাজা শেষ হয়ে এলো। এবার শুধু সার্ভ করার পালা। মারু আমাকে যথেষ্ট হেল্প করছে। কিচেন রুম থেকে খাবারগুলো টেনে টেনে ডাইনিং টেবিলে সাজাচ্ছে। এর মাঝেই সবাই ডাইনিং টেবিলে এসে হাজির হয়ে গেল। মৃন্ময় ভাইয়া, সানোয়ার আঙ্কেল, ফুফু মনি আর দোলা আপু। বাড়ির বাকিরা হয়তো সাকিব ভাইয়াকে নিয়ে ফিরছে। সানায়া আপু তো দেশের বাইরেই আছে। উনার শখ বেশি ঘোরাঘুরি করার। বাপের টাকা আছে তাই তেমন প্রবলেমও হয় না। যখন যেখানে মন চায় ঘুরতে চলে যায়। আমি মারুকে চেয়ারে বসিয়ে দিলাম। মৃন্ময় ভাইয়া কফি খাচ্ছে আর আমাকে উদ্দেশ্য করে বলছে, রূপসা তুইও বসে পড়, একসাথে ব্রেকফাস্ট করে নে। ভাইয়ার কথা মতো বসে পড়লাম। সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করছি। খাওয়া দাওয়া শেষে সানোয়ার আঙ্কেল আর মৃন্ময় ভাইয়া অফিসের উদ্দেশ্যে রওনা হচ্ছে। মারু এক দৃষ্টিতে মৃন্ময় ভাইয়ার যাওয়ার পথে তাকিয়ে আছে। আচমকাই মৃন্ময় ভাইয়া পিছু ঘুরে মারুর দিকে তাকাল। মারু চোখ বড় বড় করে মৃন্ময় ভাইয়ার দিকে তাকিয়ে আছে। মৃন্ময় ভাইয়া তাড়াতাড়ি ঘাড় ফিরিয়ে সামনের দিকে হাঁটা ধরল। আমার মনে হচ্ছে মৃন্ময় ভাইয়া এখনো 50 টাকার খোঁজ করেনি, তাই পরিবেশ এত শান্ত আছে। না হয় বাড়িতে হাঁক ডাক পড়ে যেত। ফুফুমনি টেবিল ছেড়ে উঠছে আর আমাকে উদ্দেশ্য করে বলছে, রূপসা শোন না, আজ বাসন্তীর মা কাজে আসবে না। তুই এক কাজ কর, হাঁড়ি পাতিলগুলো ধুয়ে মশলা বাটতে বসে যা। আমাদের ব্লাডারটাও নষ্ট হয়ে গেছে। সাকিবের জন্য আজ সব স্পেশাল আইটেম রান্না করবি। তুই নিজের হাতে সব রান্না করবি কেমন? আমি হাসি মুখে মেনে নিলাম। মারু চোখ রাঙিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি আমার কাজ করছি। কিচেন রুমের বেসিনে হাঁড়ি পাতিল মাজছি। মারু নিরুপায় হয়ে আমাকে হেল্প করছে। হাঁড়ি পাতিল ধুয়ে মশলা বাটতে বসে গেলাম। প্রায় 2 ঘন্টা যাবৎ মশলা বেটেছি। হাতে ঠোসা ফুটে গেছে। চোখ মুখ ফুলে ঢোল হয়ে গেছে। খুব কেঁদেছি। এর মাঝেই সাকিব ভাইয়াকে নিয়ে আন্টি আঙ্কেল চলে এসেছে। ছেলেকে নিয়ে ওরা বেশ ফুর্তি আর আমোদেই আছে। মাঝখান থেকে আমাকে খাটাচ্ছে। কিছুক্ষণ পর পর আপেল কেটে দিচ্ছি, মালটা কেটে দিচ্ছি, কফি দিচ্ছি, নাস্তা দিচ্ছি। আবার গ্যাসে রান্নাও বসিয়েছি। মারু আমাকে সমানে বকছে আর আমাকে হেল্প করছে। দুপুর 2টার আগেই রান্না কমপ্লিট হয়ে গেল। শাওয়ার নেওয়ারও সময় দেয়নি ওরা। লাঞ্চ সার্ভ করার জন্য উঠে পড়ে লেগেছে। হাতের জ্বলন নিয়ে সব দিক সামলাচ্ছি। সার্ভ করে ওদের খেতে দিয়েছি। সবাই কবজি ডুবিয়ে খাচ্ছে। মারুকে জোর করে বসিয়ে দিয়েছি। হাতের জ্বালায় আমি ভাত মাখতে পারছি না। মারু আমাকে লোকমা ধরিয়ে খাইয়ে দিচ্ছে। সাকিব ভাইয়া আমার দিকে বাজে নজরে তাকাচ্ছে। বুঝতে পেরে ও কিছু বলছি না। আর মাত্র কয়েকটা দিন সহ্য করে নেই। প্রায় আধ ঘন্টা পর খাওয়া দাওয়া শেষ করে সবাই নিজেদের রুমে চলে গেল।
ডাইনিং টেবিলে গুছিয়ে রুমে গিয়ে ধপাস হয়ে বেডে শুয়ে পড়লাম। ঘড়িতে ৩:৩০ বাজছে। কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছি আমি আর মারু। মারু জোর করে ও আমার হাতে কিছু লাগাতে পারছে না। ভয়ে হাতে কিছু লাগাতে চাইছি না। অ্যান্টিসেপটিক লাগালা যদি হাতে আরো বেশি করে জ্বালা করে তাই। দাঁতে দাঁত চেপে সব ব্যথা সহ্য করে নিচ্ছি। চোখ বুজে ঘুমানোর চেষ্টা করছি। শরীরটা খুব ঢুলছে। একটু ঘুমালে হয়তো ভাল লাগবে। কিছুক্ষণ পরেই চোখে ঘুমপড়িরা হানা দিল। এভাবে কতক্ষণ ঘুমিয়েছি জানি না। আচমকাই মনে হলো আমার হাতে কেউ কিছু ঘষছে। হাতটা কেমন জ্বালাও করছে। চোখ জোড়া খুলেই মুহিত ভাইয়াকে দেখতে পেলাম। টপটপ করে মুহিত ভাইয়ার চোখ থেকে পানি পড়ছে। উনি আমার হাতে মলম লাগিয়ে দিচ্ছে। আমি নিজেকে কিছুটা সংযত করে মুহিত ভাইয়ার দিকে তাকিয়ে কান্নাজড়িত কণ্ঠে বললাম, কেঁদো না মুহিত ভাইয়া। আমার হাতে তেমন জ্বালা করছে না। তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়। নিতে পারি না। মুহিত ভাইয়া কাঁদতে কাঁদতে আমার বুকে মাথা ঠেকিয়ে বলল, আর কয়েকটা দিন কষ্ট করো রূপসা। এই বাড়ি ছেড়ে আমরা সারা জীবনের জন্য চলে যাব। ওরা চাইলে ও আমাদের খুঁজে পাবে না। আমি কিছুটা সিরিয়াস হয়ে মুহিত ভাইয়াকে উদ্দেশ্য করে বললাম, মুহিত ভাইয়া, আমি তোমাকে কিছু সত্যি জানাতে চাই। মুহিত ভাইয়া নাক টানতে টানতে বলল, বলো রূপসা। আমি মুহিত ভাইয়ার মাথায় বিলি কাটছি আর বলছি, তুমি জানো মুহিত ভাইয়া, ফুফুমনি আমার সম্পত্তি উনার নামে লিখে নিয়েছে। মুহিত ভাইয়া ফতাফত আমার বুক থেকে উঠে অশ্রুসিক্ত চোখে আমার দিকে তাকিয়ে বলল, হোয়াট? এসব তুমি কি বলছো রূপসা? আম্মু তোমার সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে। আমি শোয়া থেকে উঠে মুহিত ভাইয়ার চোখের দিকে তাকিয়ে বললাম, হুম মুহিত ভাইয়া, আমি যা বলছি সব সত্যি বলছি। এই সত্যিটা জানার পরই ৩ বছর আগে আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। রুচিতে বাধছিল এই একই বাড়িতে প্রতারক মানুষগুলোর সাথে দিন কাটাতে। তাই কিছুটা বাধ্য হয়ে আমি তোমাকে ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে যাই। সত্যিটা তোমার থেকে আর গোপন করতে পারছিলাম না। আজ বলেই দিলাম। এছাড়াও ওই দিন। মাথাটা নিচু করে আমি ফুফিয়ে ফুফিয়ে কেঁদে আবার বললাম, ওই দিন সাকিব ভাইয়া নিজ থেকে আমার সাথে অসভ্যতা করতে আসেনি। ফুফুমণি, দোলা আপু, সানায়া আপু আর সোহেলি আন্টি প্ল্যান করে সাকিব ভাইয়াকে ওভার ড্রিঙ্কস করিয়ে আমার রুমে ঢুকিয়ে দেয়। ড্রাঙ্ক অবস্থায় সাকিব ভাইয়া আমার সাথে জবরদস্তি করতে চেয়েছিল। আমি খুব কষ্টে সাকিব ভাইয়ার থেকে নিজেকে সরিয়ে আর কিছু বলতে পারছি না। গলাটা ধরে আসছে। মুহিত ভাইয়া আমাকে এক টান দিয়ে উনার বুকের সাথে মিশিয়ে নেয়। আমাকে টাইট করে জড়িয়ে ধরে মুহিত ভাইয়া মলিন কণ্ঠে বলল, আর কিছু বলতে হবে না রূপসা। আমি যা বুঝার বুঝে গেছি। একদিন আমাদের ও সময় আসবে। ওই দিন আমরা ও ঘুরে দাঁড়াব। আর ওরা পড়বে মুখ থুবড়ে। খুব শীঘ্রই আমরা ওই দিনের মুখোমুখি হব। তবে খানিক ধৈর্য ধরতে হবে। আমি জানি আমার রূপসা পারবে। ধৈর্যের মতো মহৎ গুণটা আমার রূপসার মধ্যে 16 আনাই আছে। সাকিবকে আমি উপযুক্ত শাস্তি দিয়েছে। নেক্সট টাইম এই ভুলগুলো করতে যথেষ্ট ভেবে চিন্তে করবে। আর রইল তোমার সম্পত্তি হাতানোর কথা। এটা অবাক হওয়ার বা অবিশ্বাসের কিছু না। আমি খুব ভালো করে জানি আমাদের বাড়ির প্রতিটা মানুষ ঠিক কেমন। মুহিত ভাইয়া কিছুটা থেমে আবার বলল, রূপসা, আমি ভাবছি কালই আমরা দুজনে বাড়ি ছেড়ে চলে যাব। আমার অফিসের কাছে ছোট্ট একটা ফ্ল্যাট আছে 2 রুমের। ভাড়াও মোটামুটি। আশা করছি এতেই দুজনের হয়ে যাবে। ফ্ল্যাট ভাড়া আর খাওয়া দাওয়ার খরচের পর বাকি সামান্য কিছু টাকা আমরা সঞ্চয় করতে পারব। জাস্ট কয়েকটা মাস তোমাকে কষ্ট করতে হবে রূপসা।
কারণ কয়েক মাস পরেই আমি খুব ভালো একটা কোম্পানিতে জয়েন করব। মান্থলি 30,000 তো হবেই। ওভার টাইম মিলিয়ে কমচে কম 40,000-এ গিয়ে পৌঁছাবে। 3-4টে মাস তোমাকে কষ্ট করতে হবে। এরপর থেকে সব ঠিক হয়ে যাবে। তুমি পারবে তো রূপসা? আমার এই অল্প বেতনে মানিয়ে গুছিয়ে চলতে? আমি শান্ত কণ্ঠে বললাম, আমরা এখন কোথাও যাচ্ছি না মোহিত ভাইয়া। তোমার নতুন চাকরিটা না হওয়া পর্যন্ত আমরা কোথাও মুভ করব না। তাছাড়া তুমি তো এই বাড়ির ছেলে। আমি চাই না আমার জন্য তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাও। সবাই খুব কষ্ট পাবে। ফুফুমনি খুব কাঁদবে। হয়তো 100% দোষ আমাকেই দিবে। এই বাড়ির প্রতিটা লোক তোমার জন্য খুব কষ্ট পাবে। সবার রুহের হায় লেগে যাবে। আমরা কখনো সুখী হতে পারবো না। তাই আমি ভাবছি মারুর সাথে আমি আবার রাজশাহী ফিরে। আর কিছু বলতে পারলাম না, এর আগেই মোহিত ভাইয়া আমাকে থামিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমি এই বাড়ি ছেড়ে চলে গেলে কারো কিছু আসবে যাবে না। উল্টো ওরা খুশি হবে। তোমাকে এসব নিয়ে টেনশন করতে হবে না রূপসা। বাড়ির কেউ তোমাকে দোষ দিবে না। আর দিলেও আমি শুনছি না। ওদের প্রতি আমার কোনো বাধ্যবাধকতা নেই। আর শোন, রাজশাহী যাওয়ার কথা একদম উচ্চারণ করবে না। জাস্ট ফাইনাল এক্সামের সময় গিয়ে এক্সাম দিয়ে আসবে। বাড়িতে বসে সিলেবাস শেষ করবে। যা হেল্প করার আমি করব। রাজশাহী যাওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। তবুও মোহিত ভাইয়া, এত রাতারাতি দুজনের এই বাড়ি ছেড়ে চলে যাওয়াটা আমার ঠিক লাগছে না। সবাই সন্দেহ করবে। হয়তো আমাদের যাওয়াটাই আটকে দিবে। আই থিঙ্ক আরও কয়েকটা মাস থেকে গেলে ভালো হয়। আস্তে ধীরে আমাদের বিয়ের কথাটা ও সবাইকে জানাতে পারবো। আশা করছি এতদিনে তোমার নিউ জবটাও হয়ে যাবে। সব মিলিয়ে আমার প্রপোজালটাই ঠিক আছে। মোহিত ভাইয়া কিছু একটা ভেবে বলল, অ্যাকচুয়ালি আমিও সায় পাচ্ছিলাম না রূপসা। এই বাড়িতে তুমি কিছুটা হলেও সেফ আছো। আমি নিশ্চিন্তে অফিসে কাজ করতে পারবো। কিন্তু ফ্ল্যাট বাড়িতে কোনো নিশ্চয়তা নেই। কখন কি থেকে কি হয়ে যায় বলা যায় না। তাছাড়া ওই এলাকার ছেলেরাও তেমন সুবিধার না। দিন দুপুরে চুরি ডাকাতি র‍্যাপ করা এসব লেগেই থাকে। না থাক, তোমার সিদ্ধান্তই না হয় মেনে নিলাম। কয়েকটা মাস তুমি এই বাড়িতেই থাকো। নতুন অফিসে শিফট হয়ে গেলে তখন না হয় একটা ভালো দেখে ফ্ল্যাট নিব। আশা করছি ওই এলাকাটাও ভালো হবে। আমি মুচকি হেসে মোহিত ভাইয়াকে জড়িয়ে ধরে মোহিত ভাইয়ার বুকের বা পাশটাতে একটা চুমো খেয়ে বললাম, মোহিত ভাইয়া, তুমি না খুব ভালো। ঠিক আমার মনের মতো। সবসময় আমাকে নিজের চেয়েও বেশি বুঝো। মাঝে মাঝে মনে হয় আল্লাহ আমাকে সব দিক দিয়ে সুখ না দিলেও এক দিক দিয়ে সুখ ভরিয়ে দিয়েছে। এই সুখটা একান্তই আমার। কারো ভাগ নেই এতে। এমনকি সানায়া আপুরও না। তুমি একদম তোমার ধারে কাছে ছানায়া আপুকে ঘেঁষতে দিবে না। যদি দেখি তুমি উনাকে তোমার কাছে ঘেঁষতে দিচ্ছ তো আমি তোমাকে ঠিক খুন করে ফেলব। মোহিত ভাইয়া বাঁকা হেসে বলল, তুমি যদি আমাকে স্বামীর অধিকার না দাও তাহলে তো আমাকে সানায়ার কাছে যেতেই হবে। আমি চোখ মুখ লাল করে মোহিত ভাইয়ার বুক থেকে মাথা উঠিয়ে মোহিত ভাইয়ার গালে কামড় বসিয়ে বললাম, কি বললে তুমি? তুমি সানায়া আপুর কাছে যাবে? ফের যদি এই কথা বলেছ তো আরেক গালে খুব জোরে এক কামড় বসিয়ে দিব। তখন আর অফিসে ও যেতে পারবে না। কাজকর্ম লাটে উঠবে। মোহিত ভাইয়া আমাকে হেঁচকা টান দিয়ে উনার মুখোমুখি বসিয়ে আমার ঠোঁটের দিকে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, বাইটের দাগ নিয়ে অফিসে গেলে কিছু হবে না। বিকজ সবাই জানে আমি বিবাহিত। বউয়ের আদর ভেবে সবাই হেসে উড়িয়ে দিবে।
আমার মন এখন অন্য কিছু চাইছে। রূপসা, প্লিজ বারণ করো না আমায়। মুহিত ভাইয়ার আকুল আবেদন আমি ফিরিয়ে দিতে পারলাম না। চোখ জোড়া বন্ধ করে নিলাম। মুহিত ভাইয়া বুঝতে পেরেছে আমার সম্মতি আছে। ধীরে ধীরে আমার দিকে এগিয়ে মুহিত ভাইয়া আমার ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। পরম আবেশে আমি মুহিত ভাইয়ার শার্ট চেপে ধরলাম। দুজনই হারিয়ে গেলাম এক অন্য জগতে। প্রায় 10 মিনিট পর দরজায় টোকা পড়ল। মারু দরজার বাইরে থেকে চেঁচিয়ে বলল, রূপসা, নিচে সবাই তোকে ডাকছে। ডিনার সার্ভ করে দিতে। কাজের মহিলা পেয়েছে তোকে। যে যেভাবে পারছে খাটাচ্ছে। মুহিত ভাইয়া আমার ঠোঁট জোড়া ছেড়ে চোখ মুখ লাল করে বসা থেকে দাঁড়িয়ে পড়ল। আমার দিকে তাকিয়ে মুহিত ভাইয়া বেশ ভারী কণ্ঠে বলল, তুমি এখানেই বসে থাকো। রুম থেকে বের হওয়ার চেষ্টাও করবে না। আমি এক্ষুনি আসছি। কথাগুলো বলেই মুহিত ভাইয়া উনার ভেজা ঠোঁট জোড়া মুছে রুমের দরজার সামনে দাঁড়াল। নিজেকে পরিপাটি করে মুহিত ভাইয়া রুমের দরজা খুলে দিল। মারু দরজার সামনে দাঁড়িয়ে আছে। মুহিত ভাইয়া মারুর দিকে তাকিয়ে মলিন হেসে বলল, মারু তুমি রূপসার সাথে রুমে বসো। আমি আমাদের খাবারটা উপরে নিয়ে আসছি। মারু দাঁত বের করে হেসে বলল, থ্যাংক ইউ মুহিত ভাইয়া। আপনি খুব 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 ভালো। মারু আর দেরি না করে মুহিত ভাইয়ার পাশ কাটিয়ে দৌড়ে আমার পাশে বসে পড়ল। মুহিত ভাইয়া শার্টের হাতা ফোল্ড করতে করতে হনহনিয়ে নিচে চলে গেল। মারু আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে বেশ সিরিয়াস হয়ে বলল, জানিস রূপসা একটু আগে কি হয়েছে? কি হয়েছে? আমি না একটু আগে মৃন্ময়ের রুমে গিয়েছিলাম। মৃন্ময়ের বেডের উপর বসার সাথে সাথেই দেখি মৃন্ময় অফিস থেকে ফিরে রুমের দরজা ঠেলে রুমে ঢুকছে। আমি ওকে দেখে ভয়ে চুপসে ছোটখাটো একটা বিড়াল ছানা হয়ে যাই। সে আমাকে দেখেই আমার কাছে তেড়ে এসে জোরে চেঁচিয়ে বলে উঠল, এই তুমি আমার রুমে কি করছো? কখন এসেছো আমার রুমে? কিছুটা থেমে আবারও ঝাঝালো কণ্ঠে বলল, আচ্ছা, তোমার কি মিনিমাম সেন্সটুকু নেই যে উইদাউট পারমিশন কারো রুমে ঢুকা যায় না? জানিস রূপসা আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। ভয়ের চোটে ডিরেক্টলি চোখ মুখ খিচে বন্ধ করেনি। প্রায় 1 মিনিট পর মৃন্ময়ের কোনো চিৎকার চেঁচামেচির আওয়াজ না পেয়ে আমি যেই না এক চোখ খুলে তাকাই অমনি দেখি মৃন্ময় আমার দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আচমকাই সে হুহা করে হেসে বলল, ভিতুর ডিম একটা। ভয় পুরো গলুমলু বাচ্চা হয়ে গেছে। ধ্যাত আমার রাগটাই দমিয়ে দিল। যাও যাও নিজের রুমে যাও। আমি তোমাকে আর বকব না। তবে নেক্সট টাইম আমার রুমে পা রাখলে খুব খারাপ হয়ে যাবে। আমি আর দেরি না করে দরজা ঠেলে যেই না রুম থেকে বের হতে যাব অমনি পেছনে থেকে মৃন্ময় আমাকে ডেকে বলল, হেই ওয়েট ওয়েট ওয়েট, তোমার নামটা যেন কি? মারু। শুধু মারু? সামনে পিছনে কিছু নেই? মারুফা ইয়াসমিন মারু। ওকে এবার যেতে পারো। ব্যাস দৌড়ে চলে এলাম তোর কাছে। জানিস রূপসা, এই মৃন্ময়টা না খুব রাগী একটা লোক। সবসময় আমার সাথে কেমন খারাপ ব্যবহার করে। অন্তত গেস্ট হিসেবে তো আমার সাথে ভালো ব্যবহার করতে পারে। কিন্তু না, উনি করবে না। স্বভাবটাই যেন রগচটা। থাকবো না আমি আর এই বাড়িতে। কালই আমি রাজশাহী চলে যাব। বেশ বুঝতে পেরেছি মারুর খুব মন খারাপ হয়েছে। আমি কিছুটা উদ্বিগ্ন হয়ে মারুর হাতে হাত রেখে বললাম, ভালোবাসায় ধৈর্য রাখতে হয় বুঝলি। এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে চলবে কি করে? মৃন্ময় ভাইয়া ও তোকে ভালোবাসবে তুই যতটা বাসিস। তবে আস্তে ধীরে। ভালোবাসা কোনো বিষ না যে খেলেই সাথে সাথেই রিয়েকশন হবে। ধীর গতিতে ভালোবাসার প্রতিক্রিয়া শুরু হবে। সময় দিতে হবে, ব্যাস এটুকুই। এর মাঝেই নিচ থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা গেল। মুহিত ভাইয়ার গলার আওয়াজ শোনা যাচ্ছে। আর বসে থাকতে পারলাম না।
বসা থেকে উঠে দৌড়ে রুমের দরজার সামনে দাঁড়ালাম। মুহিত ভাইয়া বারণ করে গেছে রুম থেকে বের হতে, তাই সাহসে কুলাচ্ছে না দরজার বাইরে পা রাখার। উকি চুকি দিয়ে ড্রয়িং রুমে তাকিয়ে দেখলাম মুহিত ভাইয়া ফুফুমনি আর দোলা আপুর সাথে খুব চেঁচিয়ে কথা বলছে। ওরা দুজনই মাথা নিচু করে রেখেছে। সোহেলি আন্টি, রেজাউল আঙ্কেল আর সাকিব ভাইয়া ডাইনিং টেবিলে বসে আছে। নূর ভাইয়া ফুফুমনিকে উদ্দেশ্য করে জোরে চেঁচিয়ে বলছে, আম্মু তুমি কাল থেকেই নতুন বুয়াকে কাজে রাখবে। রূপসা কাল থেকে কোনো কাজ করবে না। দরকার হলে বুয়ার বেতনের টাকা আমি নিজের গাইড থেকে দিব। এরপরে ও যেন রূপসার খাটাখাটনি করতে না হয়। আমি রূপসাকে কাজের বুয়া হিসেবে এই বাড়িতে আনিনি। রূপসাকে আমি ভালোবাসি, তাই আমি ওকে এই বাড়িতে এনেছি। আজ এই মুহূর্ত থেকে রূপসা বাড়ির কোনো কাজেই হাত লাগাবে না। তোমরা নিজেদের খাবার নিজেরাই সার্ভ করে খাও। আমি আমাদের খাবারগুলো উপরে নিয়ে যাচ্ছি। কথাগুলো বলেই মুহিত ভাইয়া কিচেনে ঢুকে প্রায় 15 মিনিট পর হাতে দুটো প্লেট নিয়ে কিচেন রুম থেকে বের হয়ে ফুফুমনি আর দোলা আপুকে ক্রস করে সোজা সিঁড়ি বেয়ে গেস্ট রুমের দিকে এগুতে লাগল। ড্রয়িং রুমের উপস্থিত সবাই রাগী দৃষ্টিতে মুহিত ভাইয়ার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে কাছে পেলেই মুহিত ভাইয়াকে ওরা কাঁচা চিবিয়ে খাবে। আমি আর দাঁড়িয়ে না থেকে রুমে ঢুকে আবারও গোল হয়ে খাটের উপর বসে পড়লাম। মারু ফোনে স্ক্রুলিং করছে। এর মাঝেই মুহিত ভাইয়া এসে রুমে ঢুকে রুমের দরজা আটকে দিল। হাসি মুখে মুহিত ভাইয়া মারুর দিকে এক প্লেট খাবার এগিয়ে দিয়ে বলল, টেক ইট মারু, ইট শয়ুর। মারু মৃদু হেসে ফোনটা বিছানার উপর রেখে হাত বাড়িয়ে খাবারের প্লেটটা নিয়ে নিল। মুহিত ভাইয়া এবার অন্য খাবারের প্লেটটা নিয়ে আমার মুখোমুখি বসল। মারু দৌড়ে গিয়ে ওয়াশরুম থেকে হাত ধুয়ে বিছানার উপর বসে খাবারের প্লেটটা হাতে নিয়ে মনোযোগ দিয়ে খাবার খেতে লাগল। মুহিত ভাইয়া আমাকে লোকমা ধরে খাইয়ে দিচ্ছে আর বলছে, রূপসা, কাল থেকে তুমি বাড়ির কোনো কাজ করবে না। আমি নিচে বলে এসেছি। এরপরে ও যদি কেউ তোমাকে কাজ করার জন্য কিছু বলে জাস্ট আমাকে বলবে, বাকিটা আমি বুঝে নেব। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। মাঝখান থেকে মারু বাম হাত ঢুকিয়ে মুহিত ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া আপনি কোনো চিন্তাই করবেন না। রূপসা কিছু না বললেও আমি আপনাকে সব বলবো। মুহিত ভাইয়া বাঁকা হেসে বলল, এই জন্যই তো আমি শালিকা সাহেবাকে ভাবি বানাতে চাইছি। মৃন্ময় ভাইয়া বুঝলেই হলো। মারু লজ্জা পেয়ে মুচকি হাসল। আমি মুখে ভাত পুরে মারুর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছি। মুহিত ভাইয়া কেবল আমাকেই খাওয়াচ্ছে, নিজে একটুও খাচ্ছে না। তাই কায়দা করে মুহিত ভাইয়ার হাতে থাকা লোকমাটা ঘুরিয়ে মুহিত ভাইয়ার মুখেই পুরে দিলাম। মুহিত ভাইয়া বেকুব হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি মুচকি হেসে মুহিত ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, খেয়ে নাও মুহিত ভাইয়া, তুমিও তো কিছু খাওনি। এক প্লেট খাবারে আমাদের দুজনের হয়ে যাবে। মুহিত ভাইয়া মুচকি হেসে লোকমাটা খেয়ে নিল। প্রায় 10 মিনিট পর আমাদের খাওয়া শেষ হলো। মুহিত ভাইয়া আমাকে পানি খাইয়ে দিয়ে মুখ মুছিয়ে দিল। মারু আর আমার খাবার প্লেটটা হাতে নিয়ে মুহিত ভাইয়া রুম থেকে বের হচ্ছে আর আমার দিকে তাকিয়ে বলছে, রূপসা তুমি ঘুমিয়ে পড়ো। ঘণ্টা খানিক পরে এসে আমি তোমাকে আমার রুমে নিয়ে যাব। আশা করছি বাড়ির সবাই একটু পরেই ঘুমিয়ে পড়বে। আমি লজ্জামাখা হাসি দিয়ে মাথা নাড়ালাম। মুহিত ভাইয়া রুম থেকে বের হয়ে বাইরে থেকে দরজায় খিল লাগিয়ে গেল। আমি আর মারু কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। মারু আমার পাশে ফিরে বেশ আগ্রহ নিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা রূপসা, মৃন্ময় কোন কালারটা খুব পছন্দ করে? ডার্ক ব্লু। কাল নিশ্চয়ই ডার্ক ব্লু কালারের চুড়িদার পরবি। পরবি তো? ওই বেটাকে আমি খুব জলদি ইমপ্রেস করেই ছাড়ব। দেখবি 2 দিন পর আপনি আমার পিছনে ঘুর করবে। হয়েছে, এখন ঘুমা। অনেক রাত হয়েছে।
মারু অন্য পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। আমিও ঘুমানোর চেষ্টা করছি, তবে ঘুম আসছে না। অপেক্ষা করছি মুহিত ভাইয়া কখন আসবে। অপেক্ষা জিনিসটা বড্ড খারাপ। মনমানসিকতাকে বিগড়ে দিয়ে দম আটকানো পরিস্থিতিতেই সীমাবদ্ধ করে নেয়। আনুমানিক 1 ঘন্টা পর দরজার খিল খুলে মুহিত ভাইয়া আমাদের রুমে ঢুকল। আমি মুচকি হেসে মুহিত ভাইয়ার দিকে তাকিয়ে আছি। মুহিত ভাইয়া আমাকে আধকোলে নিয়ে রুম থেকে বের হয়ে সোজা উনার রুমে চলে এলো। আমাকে বেডে শুইয়ে দিয়ে মুহিত ভাইয়া দরজার খিল লাগিয়ে ডেস্কের উপর থেকে একটা ক্যাডবেরি নিয়ে আমার পাশে শুয়ে পড়ল। চকলেটের প্যাকেটটা খুলে মুহিত ভাইয়া আমার মুখে পুরো চকলেটটা গুজে দিল। আমি খুব তৃপ্তি নিয়ে চকলেটটা খেয়ে যাচ্ছি। অন্যদিকে আমার পুরো থুতনিতে চকলেট দিয়ে মাখামাখি হয়ে যাচ্ছে। মুহিত ভাইয়া ঘোর লাগা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। চকলেট প্রায় শেষের দিকে, আর সামান্য একটু বাকি আছে। মুহিত ভাইয়া বাঁকা হেসে আমার দিকে তাকিয়ে বলল, রূপ, আমিও খেতে চাই। আমি ছোট্ট বাচ্চাদের মতো পিটপিট চোখে বললাম, শেষ তো মুহিত ভাইয়া, আর একটু বাকি আছে, একটুতেই আমার হবে। বাঁকা হেসে মুহিত ভাইয়া আমার থুতনি আর ঠোঁটে লেগে থাকা চকলেটগুলো চুমোর মাধ্যমে খেতে লাগল। আমার পুরো শরীর বারবার শিহরণ দিয়ে উঠছে। চোখ বন্ধ করে বিছানার চাদর খামচে ধরেছি আমি। হাতে থাকা বাকি চকলেটটা মুহিত ভাইয়া আমার মুখে পুরে দিয়ে আমার ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। আমি মুহিত ভাইয়ার শার্ট আঁকড়ে ধরেছি। চকলেট খাওয়া জাস্ট একটা বাহানা ছিল। আসল উদ্দেশ্যটা তো আমি হারে হারে টের পাচ্ছি। প্রায় 10 মিনিট পর মুহিত ভাইয়া আমার ঠোঁট জোড়া ছেড়ে আমার বুকে শুয়ে পড়ল। আমিও মুহিত ভাইয়াকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে চোখ দুটো বন্ধ করে ফেললাম। অতপর দুজনই একটা শান্তির ঘুমের সন্ধানে আছি। কিন্তু পরের দিন চলবে।